তন্দ্রাচ্ছন্নে আচ্ছন্ন হয়েও গভীর অনুভূতিতে পিষ্ট হচ্ছে কোমল হৃদয়। চোখের পাতা পিটপিট করছে, কখনো বা চিকন ঠোঁটজোড়া কম্পিত হচ্ছে খুব ধীরভাবে। অদ্ভুত এক ভালো লাগায় পুলকিত অনুভব করছে আদ্রিতা। আবারও সেই চেনা সুরটা কানে বাজলে প্রাণবন্ত হাসি ফুটে তার ঠোঁট জুড়ে। খুবই মোলায়েম স্বরে তার স্বপ্নপুরুষ ফিসফিস আওয়াজে তার কানে কানে বলছে, আমার বউ হবি, খুব ভালোবাসবো তোকে আমি, আদরে আদরে একদম মুড়িয়ে রাখবো, বল হবি না? আদ্রিতা লাজুলতার ন্যায় নুয়ে যায়। বুকের ভেতরটায় তীব্র আন্দোলন চলে। অনুভূতির সাগরে ভেসে গিয়ে একসময় ঠোঁট নাড়িয়ে জানায়, হব, আমি আপনার বউ হব। আচমকা ধাক্কায় আদ্রিতা হুঁশে ফিরে। চমকে গিয়ে তৎক্ষণাৎ চোখের কপট খুললে মৌমিকে নিজের চোখের একদম সামনে দেখতে পায়। সে জহুরি নজরে এই মুহূর্তে চেয়ে আছে তার দিকে। আদ্রিতা খানিক ভড়কে গিয়ে ঢোক গিলে। ঘুমের রেশ এখনো পুরোপুরি কাটেনি তার। জ্বরের কারণে শরীর বেশ গরম, মাথাটাও ভারী ঠেকছে। ঘুমের ঘরে কিসব আবোল তাবোল স্বপ্ন দেখছিল সে। ইস, কিসব! আদ্রিতা হাঁসফাঁস করে লজ্জায় উৎকণ্ঠায়। মৌমি কিছু শুনে নিয়েছে কিনা কে জানে। আদ্রিতা আমতা আমতা করে মুখ খোলার আগে মৌমি ভনু উঁচিয়ে জিজ্ঞেস করে, কি বলছিলি বিড়বিড় করে? কার বউ হবি? আদ্রিতা দুর্বল শরীরে হকচকিয়ে তাকায়। সে যে ভেবেছিল তাই হয়েছে। এখন মৌমিকে ট্যাকল করার কথা মুশকিল হয়ে যাবে। তবে মনে মনে বুদ্ধি পাকালো সে। অতঃপর মৌমির সতর্ক দৃষ্টিতে নজর রেখে ভাবলেশীনভাবে উত্তর দিল, জ্বরের ঘরে কি না কি বলেছি, তা নিয়ে জেরা করছিস কেন আজব? জ্বর এলে আমি আবল তাবল বকি, সেটা তুই খুব ভালো করে জানিস। প্লিজ ঘুমাতে দে এখন। মৌমি নিভল খানিক। পরক্ষণে মনের অবান্তর ভাবনাকে ঝেড়ে প্রফুল্ল মনে শুধালো, ওকে, জেরা করলাম না, তবে শোন না, যে জন্য এসেছিলাম। এখন আইসক্রিম খাবি তুই? আদিব ভাইয়া সবার জন্য এনেছে। আদ্রিতা মৃদু শ্বাস ছেড়ে চোখ বুজে ক্লান্ত স্বরে জানালো, এখন খাবো না, ফ্রিজে রেখে দে আমারটা, ঠিক আছে? রেস্ট কর তুই। মৌমি রুম থেকে বিদায় নিলে মৌমিতা চোখ খুলে। স্থির চোখে খোলা জানালার পানে চেয়ে থেকে আনমনা হয়ে কিছু ভাবে সে। অসুস্থ শরীরের ভাবনায় মনের অনুভূতিরা ক্রমশ ফ্যাকাশে হয়ে আসে। মনে শুধু খারাপ চিন্তারা ঘুরপাক খায়। আদৌ তাদের মিলন হবে তো? কেমন হবে আগামীর পথ চলা? আদিবকে কি সে পেয়ে যাবে, নাকি তাকে যে ভোলা অসম্ভব, তাকে ছেড়ে থাকাও যে বড্ড অসম্ভব? আসলে কি আছে তাদের নিয়তিতে? ডিনার টাইম। আদ্রিতা ব্যতীত বাড়ির সকলে এসে উপস্থিত হয়েছে ডাইনিং টেবিলে। চুপচাপ খাওয়াতে মগ্ন সবাই। গৃহিণীরা সবাইকে সার্ভ করে দিচ্ছেন। আদিব বাহির থেকে বাসায় ফিরেছে বেশ খানিকক্ষণ হলো। এসে আদ্রিতার ঔষধ বুঝিয়ে দিয়েছে সে তার মায়ের কাছে। এক ফাঁকে চোরা দৃষ্টিতে এক পল দেখেও নিয়েছে আদ্রিতার মলিন মুখখানা। মেয়েটা সহ্য ক্ষমতা খুবই দুর্বল, কম শরীরের অধিকারী সে। অল্পতে অসুস্থ হয়ে যায় সব সময়। এই যেমন আজ পায়ের ব্যথাটা সহ্য করতে না পেরে জ্বরের কবলে পড়েছে। আদিব গোপনে দীর্ঘশ্বাস ছাড়ে। পুনরায় খাবারের লোকমা মুখে পুড়ে চিবোতে নিলে আরাফের কণ্ঠস্বরে আচমকা নজর তার দিকে নিবদ্ধ হয়। ছেলেটা গম্ভীর ভাবভঙ্গি নিয়ে তখন তার বাবার উদ্দেশ্যে বলছে, আব্বু, আমার মনে হয় আপু পুষ্টিহীনতায় ভুগছে, নয়তো এভাবে পড়ে যাবে কেন সব সময়? সেদিনও বাড়ির সামনে উষ্টা খেয়ে পড়ে গেছিল। আপুকে ভিটামিন ঔষধ খাওয়ানো খুব জরুরি, তাই না? আরাফের কথায় সকলে ভিমরি খেয়ে হা হয়ে রয়। পরক্ষণে চাপা হাসির রোল পড়ে। আদিব অনুভূতি শূন্য দৃষ্টিতে চেয়ে থাকে। সাদিক রহমান নিজের ছেলের এহেন কথায় বিব্রত বোধ করে ইতস্তত করেন।
তারপর গলা ঝেড়ে পরিষ্কার কণ্ঠে জানান, ঠিক আছে, তোমার আপুর জন্য ভিটামিন ওষুধ নিয়ে আসবো আগামীকাল, এখন চুপচাপ খাও। আরাফ নিশ্চিন্ত হওয়ার ভঙ্গিমায় গভীর শ্বাস ফেলল। তবে সকলের মিটিমিটি হাসার কারণ উদ্ঘাটন করতে না পেরে সে জিজ্ঞাসু গলায় জানতে চাইল, হাসছো কেন তোমরা সবাই? আরাফের কথার তৎক্ষণাৎ প্রত্যুত্তর করল মাহিম, তোর পাকনামো কথা শুনে সবাই হাসছে রে পুচকু। আরাফ মুহূর্তে চেঁচানো স্বরে বলে উঠল, আমাকে আবার পুচকু ডেকেছ মাহিম ভাইয়া? দাঁত কেলিয়ে হাসল মাহিম। তার জবাব দেওয়ার আগেই গম্ভীর মুখভঙ্গি করে বসে থাকা আদিব ঠোঁট চেপে হেসে বলে উঠল নিরুত্তেজ স্বরে, আরাফ শান্ত হ ভাই, তুই তো পুচকু না, অনেক বড় হয়ে গেছিস বুঝলি, আর চিন্তা করিস না, তোর উপদেশ মানা হবে, কালই তোর বোনকে ভিটামিনের ডোজ দেওয়া হবে, যাতে ও নিমেষে শুটকি থেকে মোটকু হতে পারে। এবার অন্তত চুপচাপ থাক। আদিবের কথায় হাসল সবাই, তবে বাড়তি উত্তর দিল না কেউ। সকলে যার যার মতো খাওয়ার সমাপ্তি টানল। তবে এর মধ্যে আরাফের ভেবাচাকা খাওয়া মুখটা নজরে পড়ল না কারো। সজীবতা বিরাজমান প্রকৃতিতে রাতের বৃষ্টিতে সব যেন একেবারে ধুয়ে মুছে সাফ হয়ে গেছে। পাখির কলকাকলি শোনা যাচ্ছে দূর হতে, সুরেলা কণ্ঠে গান ধরেছে তারা, গাছের মগডালে বসে হাওয়ার তালে দুলে দুলে মুগ্ধকর কলতান জুড়েছে এক পক্ষী যুগল। শূন্য দৃষ্টিতে খাবার চিবোতে চিবোতে সেই অপরূপ দৃশ্যটাই এ মুহূর্তে দেখে চলেছে আদ্রিতা। জোড়া পাখিদ্বয়কে আদিব ও নিজের সঙ্গে তুলনা করে বিভিন্ন ভাবনায় নিমগ্ন হয় সে। মনের সব অবান্তর ভাবনায় কখনো বিষাদিত হয় তার অন্তর, কখনো বা লাজে রাঙা হয় স্নিগ্ধ মুখ। লাজুক হাসিতে মনপ্রাণ দুলে ওঠে আচমকা, ঠোঁট ঘেঁষে ফুটে মুস্কি হাসির রেখা। অন্যমনস্ক আদ্রিতার এরূপ মিটিমিটি হাসি দেখে হঠাৎ সজাগ দৃষ্টিতে তাকান তনিমা বেগম। ভাতের লোকমা পুনরায় আদ্রিতার মুখের সামনে তুলে ধরে ধীর গলায় জানতে চান, হাসছিস কেন? ভাবনায় মশগুল আদ্রিতা চমকে বর্তমানে ফিরে, তবে ভোরকে না গিয়ে মায়ের দিকে চেয়ে খানিক হেসে স্বগতোক্তি করে, পাখির জোড়াটা সুন্দর না আম্মু, দেখো কত মিল মহব্বত তাদের মাঝে। তনিমা বেগম প্রফুল্ল চিত্তে হাসেন, পরক্ষণে মেয়ের গালে হাত বুলিয়ে আওড়ান, খুব সুন্দর, তোর শরীরটা ভালো লাগছে এখন? হ্যাঁ, এখন কিছুটা ভালো। আরাপ কোথায়? খেয়ে রেস্ট করবি, আরও ভালো লাগবে। আরাপ তো তোকে ভিটামিন খাওয়াতে একদম উঠে পড়ে লেগেছে। আদিবের ধমকে শান্ত হয়েছে সকালে, এখন মুখ ফুলিয়ে বসে আছে নিজের রুমে। আদ্রিতা প্রাণোচ্ছল হাসে, অতঃপর ঠোঁট ফুলিয়ে জানায়, আমাকে বলে কিনা পুষ্টিহীনতায় ভুগছি, তোমার ছেলেকে আর একবার হাতের কাছে পেলে কানটা একদম মুচড়ে দেব, ফাজিল একটা। আদ্রিতার মুখে লোকমা পুরে তনিমা মৃদু হাসেন, তবে প্রত্যুক্তি করেন না। খাওয়ার শেষের পর্যায়ে আদ্রিতা বায়না করে বলে ওঠে, আজ ভার্সিটি যে আম্মু। তনিমা মেয়ের দিকে চেয়ে ভুরু যুগল কুঁচকে ফেলেন, কণ্ঠ খাদে নামিয়ে গমগমে স্বরে বলেন, এক থাপ্পড়ে দাঁত ফেলবো তোর। পায়ের অবস্থা দেখেছিস? নিচে নামতে পারবি না বলে খাইয়ে দিতে আমি রুমে এলাম, আর এখনও ভার্সিটি যাওয়ার শখ জেগেছে। তোর বাবা চাচারা স্পষ্টত মানা করেছে আজ ঘরের বাইরে না যেতে। বাজে না বকে চুপচাপ খাওয়া শেষ কর, আমার কাজ আছে। মায়ের কঠোর বাণী শুনে মুখ ভোঁতা করল আদ্রিতা। মুহূর্তে দৃষ্টি দূর আকাশ পানে রেখে মৃদু শ্বাস ছাড়ল। মেয়ের হাবভাব দেখে খানিক নরম হন তনিমা, তারপর কোমল স্বরে শুধান, কোনো জরুরি দরকার আছে? আদ্রিতা উদাস গলায় প্রত্যুত্তর করে খানিক পর, ইম্পর্টেন্ট ক্লাস ছিল আজ। আদ্রিতা ছোটবেলা থেকেই পড়াশোনার প্রতি গভীর মনোযোগী। যেখানে তার বয়সী মেয়েরা পড়াশোনায় ফাঁকি দিতে নানা বাহানা খোঁজে, সেখানে আদ্রিতা স্বেচ্ছায় কখনো ক্লাস মিস দেয়নি। বলা যায় বাবা মায়ের পরিবর্তে আদিবই তাকে এমনভাবে গড়ে তুলেছে, একদম নিজের মতো করে। তনিমা দীর্ঘশ্বাস ছাড়েন, শেষ লোকমা আদ্রিতার মুখে তুলে দিয়ে স্বচ্ছ গলায় বলেন,
আজ রেস্ট নিতে হবে তোর, নয়তো পায়ে ব্যথা আসবে। দিবা ভার্সিটি গেছে তো নাকি? পরে ওর কাছ থেকে নোট চেয়ে নিস। এখন শুয়ে থাক চুপচাপ। মায়ের আদুরে স্বরে আদ্রিতা নিভে হালকা হাসিতে মাথা নাড়ায়। পরক্ষণে মায়ের প্রস্থান উদাস চক্ষে পরখ করে নিজের ফোনটা হাতে নেয়। তার প্রাণপ্রিয় বান্ধবী দিবার নাম্বারে ডায়াল করে, ফোন কানে চাপে। খানিক পর ওপাশ থেকে রিসিভ হতেই মনমরা আওয়াজে বলে সে, আমি আজ আসছি না, তুই সব কিছু নোট করে রাখিস ওকে, তারপর ছবি তুলে পাঠাবি আজই। দিবা দ্রুত তবে সংকীর্ণ স্বরে জানায়, ওকে তুই রেস্ট নে, আমি পাঠিয়ে দেব, সমস্যা নাই। তবে একটা কথা বলতো, তোর বর্ষা আপু অনিক ভাইয়ের সাথে এত কি কথা বলে? এখনো দুজন চিপকে আছে, ওদের মাঝের কাহিনীটা কি? কপাল কুঁচকে আসে আদ্রিতার, চোখ দুটো বড় বড় হয়। অনিকের সাথে কি কথা থাকতে পারে বর্ষার? গতকালও বর্ষাকে বেশ চিন্তিত দেখাচ্ছিল। তবে কি ওরা দুজন রিলেশনে আছে? কিন্তু এটা কিভাবে সম্ভব? অনিক তো তাকে, কাহিনীটা আসলে কি সে নিজেও তো বুঝতে পারছে না। সামথিং ইজ রং, সমস্ত কিছুর কেমন গরমিল লাগছে। সকালে সোনা রোদ্দুর ঝিলিক দিয়ে উঠেছে, মিঠে রোদের আবির্ভাবে মনুষ্প্রাণ চঞ্চনে। প্রাণ প্রফুল্লকর নির্মল বাতাসে পরিবেশ বেশ শীতল। আদিবের কঠিন রাশভারী মুখটাতে এ মুহূর্তে কর্মভাব বিদ্যমান। অন্তরের ভেতরকার শক্তিতে প্রবল আত্মবিশ্বাসী মনোভাব তার। আদিবের অফিস ডে আজ। আর্কিটেক্ট সেক্টরে জবের এক্সপেরিয়েন্স আজ থেকে শুরু হবে তার। কর্মক্ষেত্রে সে ভীষণ প্রফেশনাল। যে কোনো গুরুত্ববহ কাজে দেরি করা তার স্বভাবের ধাঁচে নেই। খুব ভোরে ঘুম থেকে জেগেছে সে। সকাল সকাল গোসল শেষে তাওয়াল দ্বারা ভেজা গা ভালোভাবে মুছে আদিব শার্ট জড়ালো গায়ে। অতঃপর ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে শার্টের বোতাম লাগাতে যেয়ে তার মনে বিভিন্ন নিষিদ্ধ ইচ্ছেরা উকি ঝুঁকি দেয়। প্রণয় সমুদ্রে ডুবন্ত হয় মন। গভীর উপলব্ধিতে সে আশঙ্কা করে কত কিছু, তবে পরক্ষণে উপলব্ধি হয় সেই সময়টা এখনো ঘনিয়ে আসেনি। আরও অনেক ধৈর্য ধারণ করতে হবে তাকে, নয়তো নিজ দোষে সব কিছু এলোমেলো হয়ে যাবে। দীর্ঘদিনের লালিত স্বপ্ন নিমেষেই ভেঙে চুরে খান খান হবে। এটা তো হতে দেয়া যাবে না। প্রলম্বিত নিঃশ্বাস ছেড়ে বুকের বাম পাশটাতে হাত রাখে আদিব। ইদানিং খুব পুড়ে এই জায়গাটা, এখানটায় একটু যদি সে ছুঁয়ে দিত, শুধু একটু, তবে সে নিস্তার পেত সব দহন যন্ত্রণা থেকে। শান্তি মিলত বক্ষ জুড়ে। চোখ বুজে নির্মল নিঃশ্বাস ছেড়ে নড়ে চড়ে দাঁড়ায় সে। পর মুহূর্তে কাঠখোট্টা মনোভাবে সাদা শার্টটা ইন করে উপরে কালো ব্লেজার জড়ায়। চুলগুলো ভালোভাবে সেট করে কালো শু দুপায়ে গলিয়ে অফিস ব্যাগ হাতে নিয়ে দ্রুত রুম থেকে বের হয় সে। তবে চলতি পথে তার ঠোঁটের কোণ ঘেঁষে থাকা বক্র হাসিটা উধাও হয় না, বরং ক্রমশ আরও গাঢ় হয়ে আসে। বসার ঘর আমেজে পূর্ণ। বাড়ির ছোট বড় সবাই রীতিমতো বাক্যালাপে মগ্ন। হুট করে আদিব সিঁড়ি বেয়ে নিচে নামতে নিস্তব্ধ হয় সব। সকলের সজাগ দৃষ্টি আচমকা তার মাঝে নিবদ্ধ হয়। আদ্রিতা সোফার এক কোণে বসেছিল জড়সড় হয়ে। আদিবকে দেখা মাত্র সে আরও সংকুচিত হয়ে আসে। লোকটার এরূপ হ্যান্ডসাম লুক দেখে বুকের ভেতরটায় কম্পন শুরু হয় তার। আর চোখে বেশ কয়েকবার দেখে নেয় তাকে। তবে সেই মানুষটা কোনো দিকে ধ্যান না দিয়ে নির্বিকার চিত্তে সোফার অন্য পাশে গিয়ে বসে। দৃষ্টি তার এলোমেলো, মুখের ভাবভঙ্গি কঠোর। আদিবকে একদম রেডি দেখে তার বাবা শফিক রহমান হঠাৎ পাশ থেকে বলে ওঠেন, আদিব চলো তাহলে খাবার টেবিলে, বেরোতে হবে জলদি। আদিব ঘাড় নাড়ে, দৃষ্টি তুলে মায়ের দিকে চাইলে তিনি সবাইকে ডাইনিংয়ে আসার আহ্বান জানান। তারপর সকালের নাস্তা পর্ব সেরে আদিব তার বাবা চাচাদের সঙ্গে বেরিয়ে যায় অফিসের উদ্দেশ্যে। একই পথে একই গাড়িতে যাবেন তারা। নিষ্পলক দৃষ্টিতে সেদিকে চেয়ে তৃপ্তিকর হাসেন আফসানা। তার ছেলেটার ছোট থেকে আর্কিটেক্ট হওয়ার খুব ইচ্ছে ছিল,
এজন্য ভীষণ পরিশ্রমও করেছে সে। নিজের চেষ্টা এবং সৃষ্টিকর্তার চাওয়াতে আজ সে একজন সফল আর্কিটেক্ট। নিজের ছেলের ইচ্ছেতে কখনো বাধা হয়ে দাঁড়াননি তারা, কখনোই তার ঘাড়ে জোর করে কিছু চাপিয়ে দেওয়া হয়নি। আদিবের বাড়ির প্রত্যেকটা মানুষ তার ইচ্ছের মূল্যায়ন করেছে। তাদের নিজস্ব ব্যবসা প্রতিষ্ঠান থাকা সত্ত্বেও আদিবকে কখনো ব্যবসার হাল ধরতে ফোর্স করেনি কেউ। শুধুমাত্র আদিব নয়, বাড়ির অন্য বাচ্চাদের ইচ্ছের মূল্যায়নও খুব গুরুত্বের সঙ্গে করা হয় এ বাড়িতে। তা হতে হবে যৌক্তিক, অযৌক্তিক কোনো কিছু সাপোর্ট করবে না এ বাড়ির কেউই। রাগারুন বদনখানা, কপালের মধ্যিখানে কয়েকটা ভাঁজ পড়েছে। ফর্সা চিবুকে এক হাত রেখে ক্রোধিত চোখে মুখে চেয়ে আছে সামনের মানুষটার পানে। আচমকা প্রিয়তমার এহেন রূপ দেখে ক্রমশ ঢোক গিলে রান। কথাটা বলাই ভুল হয়েছে তার। ধ্যাত, অসহায় মুখে চায় রান। ঠোঁট কামড়ে চুলে হাত চালিয়ে কিছু একটা ব্যক্ত করতে চাইছে সে, কিন্তু বলতে পারছে না। মিষ্টি মেয়েটার অগ্নিরূপ দেখে মুখের সমস্ত কথা ফুরিয়েছে তার। তবে এ মুহূর্তে কিছু কথা বলে তাকে শান্ত করতে হবে, নয়তো ঘোর বিপদ। গলা ছেড়ে মৃদু কাশল রান। দীর্ঘক্ষণ পর নোভার ক্ষোভিত চেহারায় পূর্ণ নজর রেখে থেমে জানালো, এত রাগ করছো কেন বিকুল ময়না পাখি আমার? আসলে ওরা এমন করবে সেটা আমি একদম ভাবতে পারিনি। প্লিজ এভাবে তাকেও না যান, রাগটা কমাও প্লিজ। নোভা ফুঁসে উঠল, দাঁতে দাঁত চেপে তৎক্ষণাৎ নিচু স্বরে আওড়ালো, ভাইয়েরা কী সব ভাবছেছি, সব তোমার দোষ, লুসু ছেলে কোথাকার। আরেকবার আমাকে চুমু খেতে আসলে তোমার ঠোঁট একদম কেটে রেখে দিব আমি, ফাজিল লোক। যাও, তোমার সঙ্গে আমার কোনো কথা নেই, বিদায় হও এখান থেকে। রানের মুখ আধারে ছেয়ে গেল। গভীর মনস্তাপে ক্লিষ্ট হওয়ার ভান করে অসহায়ত্ব নিয়ে বলল, এটা কিন্তু ঠিক না নোভা, ভালোবাসার মানুষকে ভিখারির মতো এভাবে তাড়িয়ে দেয়া একদম উচিত নয়, বুঝলে? 4 বছরের রিলেশনে এই প্রথম তোমার হাতে চুমু দিয়েছি, তাতেই। যাই হোক, বাদ দাও এসব। আর শোনো, আমার ঠোঁট কাটলে কিন্তু তোমারই ক্ষতি। সো নো কাটাকাটি, অনলি ভালোবাসাবাসি চলবে, ওকে? চোখ কুঁচকে তাকালো, মুখ বাঁকিয়ে প্রত্যুত্তর করলো নোভা, তোমার মতো লুসু ছেলের সঙ্গে আর কোনো ভালোবাসাবাসি চলবে না, বুঝেছ? থাকো তুমি, আমি চললাম। নোভা ওঠার প্রস্তুতি নিতে রান খপ করে তার হাতটা ধরে ফেলল। দৃষ্টিতে দৃষ্টি মিলিয়ে কণ্ঠ খাদে নামিয়ে তখনই সতর্কতা স্বরূপ বলল, পাবলিক প্লেসে অযথা সিন ক্রিয়েট করো না নোভা, চুপচাপ বসো, নয়তো আমি কিন্তু ভীষণ রেগে যাব। আর আমার রাগ সম্পর্কে তো তুমি খুব ভালো করেই জানো। নিগুড়ভাবে রানকে পরখ করে শান্ত হয় নোভা। লোকটা হাস্যরসিক, তবে রেগে গেলে ভয়ানক। গত 4 বছর ধরেই তা দেখে আসছে, তাকে খুব ভালো করেই চেনা আছে তার। রানের থেকে দৃষ্টি সরিয়ে আশেপাশে একবার নজর বুলায়। কেউ এদিকে চেয়ে নেই। রেস্টুরেন্টের অভ্যন্তরের সকলেই নিজেদের নিয়ে ব্যস্ত। নোভা স্বস্তির নিঃশ্বাস ছেড়ে যায়। যখন খানিক অন্যমনস্ক হয় তখনই হাতের মৃদু চাপে সামনে তাকায় সে। হঠাৎ রানের সম্মোহিত দৃষ্টিতে চোখ রাখা মাত্র লজ্জায় দৃষ্টি অবনত হয় তার। ঠোঁট চেপে হাঁসফাঁস করে। বেশ খানিকক্ষণ পর কায়দা করে প্রিয়তমার রাগকে ভস্ম করা গেছে বুঝতে পেরে ঠোঁট বাঁকিয়ে হাসে রান। পরক্ষণে কণ্ঠে আদর মিশিয়ে চাপা স্বরে বলে ওঠে, 4 বছরের রিলেশন, আর যে ধৈর্য ধরা যাচ্ছে না, বিয়ে করবা যান। বিয়ে করে না হয় বাকি চুমুগুলি দিব। লজ্জা পাচ্ছ কেন? কিছু তো বলো। রাগ দেখাতে গিয়েও লজ্জায় চোখ বুজে আসে নোভার। রানের বেহায়া কথায় তার ভেতরের অবস্থা নাজেহাল। রান মিটিমিটি হাসছে কেবল। খানিক আগের অগ্নিকন্যাকে মুহূর্তে লাজুক রমণী রূপে দেখতে পেয়ে হৃদয়ে গভীর অনুভূতির জোয়ার বইছে। নেশাক্ত দৃষ্টিতে চেয়ে আসছে তার দিকে। খানিক পর চোখ উঠিয়ে রানের এরূপ চাহনি দেখে নোভা হাঁসফাঁস করে হাত ছাড়িয়ে নেয়। পরক্ষণে চোখ রাঙিয়ে তাকে জবাব দেয়, চোখ নামাও।
মানুষ দেখলে কি ভাববে? নড়ে চড়ে বসে নির্বিকার চিত্তে জবাব দেয় রায়ান, মানুষ যাতে কিছু না ভাবতে পারে সেজন্য বিয়ে করতে চাইছি। রাজি আছো কিনা সেটা বলো। নোভা অবাক ভঙ্গিমায় শুধায়, মজা করছো? মজা কেন করব? আমি তোমাকে ভালোবাসি, তুমিও আমাকে ভালোবাসো। এখন বিয়ের ইচ্ছে জেগেছে, বিয়ে করব ব্যাস। কিন্তু বাবা, এসব আমার উপর ছেড়ে দাও, তুমি রাজি কিনা সেটা বলো জান। থতমত খেয়ে মুখ নিচু করল নোভা। লাজুক মিশ্রিত হাসিতে থুতনি গিয়ে ঠেকল গলার কাছটায়। আচমকা লজ্জার অতিশয্যে মুখ রাঙা হলো। মুখ থেকে কোনো বুলি ফুটল না। নোভাকে গভীর পর্যবেক্ষণ শেষে রায়ান যা বোঝার বুঝে গেল, তার প্রিয়তমা তাকে যে কোনো মুহূর্তে বিয়ে করতে এক পায়ে খাড়া। শুধু স্বীকার করতেই যত দ্বিধা, তার ঠোঁটে ফুটে উঠল দুষ্টু হাসির রেখা। মনে বয়ে গেল প্রশান্তির ঢেউ। মুহূর্তেই ঠোঁট কামড়ে হেসে লাজে আড়ষ্ট নোভাকে উদ্দেশ্য করে নিচু স্বরে বলে উঠল, আর তোমাকে অপেক্ষা করাবো না জান, আমিও আর অপেক্ষা করতে রাজি নই। বিয়ে করে মনোপ্রাণ উজাড় করে এখন শুধু ভালোবাসা নেওয়া হবে। উফ, আই এম ডেসপারেটলি ওয়েটিং। আদ্রিতার জ্বর থেমেছে, পায়ের যন্ত্রণা এখন অনেকটাই কম। আজ সকাল হতেই ভার্সিটি যাওয়ার জন্য প্রস্তুত। সম্পূর্ণ সাদা বেশভূষায় পরীর মতো স্নিগ্ধ লাগছে তাকে। মায়াবী মুখে মলিন হাসি, কাজল কালো চোখ দুটো বিষণ্ণতায় ঘেরা। শুষ্ক ঠোঁটজোড়া তীর তীর করে কাঁপছে। আদিবের ইগনোর খুব গায়ে লাগছে তার ইদানিং। লোকটা এসেছে থেকে তার সঙ্গে জেসে একটা কথা বলেনি, বরং সবসময় এড়িয়ে গেছে তাকে। এক পল চেয়ে দেখে না তাকে, আর না অধিকারমূলক কোনো কথা আওড়ায়। লোকটা কি সত্যি দূরে সরিয়ে দিয়েছে তাকে? আর কখনো কি আপন করে নিবে না? গভীর মমতাময় এক একটি বাক্য আর কি ব্যক্ত করবে না তাকে আদিব? সেদিন কি এমন বলেছিল সে, যে জন্য এতটা অভিমান করতে হলো তাকে? দীর্ঘদিনের দূরত্ব সহ্য করেছে সে, কিন্তু কাছে থেকেও প্রিয় মানুষটার অবজ্ঞা কি করে সহ্য করবে এখন? মন যে আর মানে না। স্বপ্নপুরের সেই রাজকুমারের গভীর ভালোবাসা পাওয়ার জন্য মনটা যে বড্ড বেকুল। সে কেন আগের মতো ভালোবাসি বলছে না? কেন তাকে জানাচ্ছে না তার মনের সব গোপন কথা? কান্নায় ঠোঁট ভেঙে আসা আদ্রিতার আখি জোড়ায় অশ্রু জমে। আদিবের মন বুঝতে পারে না সে, তবে তার অবজ্ঞাপূর্ণ আচরণ বড্ড পুরায়। মনে দহন যন্ত্রণা অনুভব হয়। অনিশ্চিত ভবিষ্যতের কথা চিন্তা করে ভীতি জন্মে অন্তঃস্ফটে। প্রলম্বিত নিঃশ্বাস ছেড়ে চোখ দুটো মুছল আদ্রিতা। পরক্ষণে মনে হয়, এত ভেবে কি হবে? দেখা যাক না সময়ের স্রোত কোন দিকে নিয়ে যায় তাদের। অষ্টকোণে ভিড় জমে বিষাদের হাসি। নিজ প্রতিবিম্বের দিকে পুনরায় নজর রেখে শূন্য দৃষ্টিতে চেয়ে রয়। পরক্ষণে কাঁধ ব্যাগটা হাতে নিয়ে ধীর কদমে রুম থেকে বেরিয়ে নিচে নেমে আসে। ডাইনিং টেবিলের কাছে এসে দাঁড়াতেই বাড়ির বড়দের উপস্থিতি অনুভব করে খামোশ হয় সে। তার বাবা চাচারা সকলেই খাবার টেবিলে উপস্থিত এ মুহূর্তে। তাদের পাশে আদিবও আছে। সকালের নাস্তা শেষে অফিস যাবে তারা এখন। আদ্রিতা স্থির চিত্তে দাঁড়িয়ে রইল। হঠাৎ শফিক রহমানের নজর পড়ে সে। ঠিক তখনই তিনি হাসি মুখে আদরে আহ্বান করেন, ভার্সিটি যাবে আজ? তবে দাঁড়িয়ে আসো কেন? খেয়ে নাও, জলদি আসো। চাচ্চুর মোলায়েম স্বরে আদ্রিতা মৃদু হেসে এগিয়ে যায়। বাবা চাচাদের সে অযথাই সবসময় ভয় পায়, অথচ কারণ ব্যতীত তারা কখনো বাচ্চাদের সঙ্গে রাগ দেখান না। আদ্রিতা একটা ফাঁকা চেয়ারে এসে বসল। মাথা নিচু করে নিজের প্লেট বুঝে নিতে আফসানা তার পাশে এসে দাঁড়ান। আদ্রিতার মাথায় হাত বুলিয়ে জানতে চান, পায়ের ব্যথা কমেছে? আদ্রিতা মাথা নেড়ে সহাস্য মুখে জবাব দেয়, কমেছে। জলদি চলে আসিস ভার্সিটি থেকে। আজ তোকে নিয়ে এক জায়গায় যাব। আদ্রিতা মাথা তুলে আগ্রহ ভরে প্রশ্ন করে, কোথায় যাবে বড় মা? আমার বোনের বাসায়। আদ্রিতা খুশি হয়, পরক্ষণে হাসি মুখে জানায়, ঠিক আছে, চলে আসব।
আফসানা হালকা হেসে রান্নাঘরের দিকে চলে গেলে আদ্রিতা খাওয়ার এক ফাঁকে আদিবের দিকে চায়। মহারাজ অবনত দৃষ্টিতে এক মনে খেয়ে যাচ্ছেন, অন্য কোনো দিকে ধ্যান আপাতত নেই তার। আদ্রিতা চোখ নামায়, দ্রুত খাওয়া শেষ করে উঠতে নিতেই শফিক রহমান আদিবের উদ্দেশ্যে আদেশ ছুড়েন গাম্ভীর্যতা নিয়ে, আদ্রিতাকে ভার্সিটি পৌঁছে দিও আদিব। ওদিক দিয়েই তো যাবে তাই না? হঠাৎ থমকে গেল আদিব, ব্যস্ত হাতজোড়া হুট করে থেমে গেল। তবে দৃষ্টি তুলে বাবার দিকে চেয়ে কোনো রকমের জবাব দিল, তাহলে পৌঁছে দিও মেয়েটাকে। ঢক গিলা আদিব গ্লাসে চুমুক দিয়ে গলা ভিজিয়ে নেয়, অতঃপর মৃদু শ্বাস ছেড়ে মাথা নেড়ে সায় জানায় আচ্ছা। আদ্রিতা হাঁসফাঁস করে ওঠে, তখন অন্তকোণে তড়িৎ উত্তাল পাত্তাল ঝড়ের আগমন হয়। কণ্ঠনালী সহসা কেঁপে ওঠে। আদিবের সঙ্গে যেতে হবে তাকে। এতগুলো বছর পর কিভাবে একসঙ্গে এক গাড়িতে করে এতটা পথ যাবে? ইস, বুকটা দুরু দুরু করছে, অস্থিরতায় কপালে ঘাম জমেছে। মনের তীব্র আন্দোলনে ঠোঁট কামড়ে এক প্রকার দৌড়ে প্রস্থান করে সেখান থেকে। নৈশ শব্দ প্রহর, গুমোট, থমথমে সবকিছু থেকে থেকে শোনা যাচ্ছে দ্রুত বেগে পাশ কাটিয়ে ছুটে চলা ব্যস্ততম গাড়ির শোষ আওয়াজ। গাড়ির কাঁচ অল্প উঠিয়ে রাখা, সেই কাঁচের ফাঁক ফকর গলেই ধেয়ে আসছে প্রাণ প্রফুল্লকর শীতল হাওয়া। শীতল হাওয়ার তোড়ে ঝিমিয়ে আসে চক্ষুদয়, প্রশান্তিতে চোখ বুজে আসে আপনা আপনি। রক্তাভ ওষ্ঠধর কেঁপে ওঠে সহসা, দাঁত দ্বারা ঠোঁট যুগল চেপে শক্ত হয়ে চুপচাপ বসে রয় আদ্রিতা। জড়সড় ভাবভঙ্গি তার, গভীর দৃষ্টি আপাতত জানালার বাইরে স্থির। হাতের ডান সাইডে একদম তাকাতে সাহস পাচ্ছেন আদ্রিতা। সেই সুপরিচিত গাম্ভীর্যতায় ঘেরা মুখে এক মুহূর্তে আর চোখে দৃষ্টি রাখতেও উৎকণ্ঠায় সংকুচিত হচ্ছে হৃদয়। অদ্ভুতরে কম্পন অনুভব হচ্ছে গাত্র মাঝে। কম্পিত শরীরে হস্তযুগল মুচলেকা করে আরেকটু চেপে বসে। দৃষ্টি হয় এলোমেলো। হুট করে ডান দিকে থেকে সোজা পুরুষ কণ্ঠের আওয়াজে থতমত খেয়ে দৃষ্টি ফেরায় সে। শীত লাগছে? এসি অফ করে দিব? হালকা শীত লাগছে অবশ্য, তবে সেটা এতটা অসহনীয় নয়। কিন্তু এত কাছাকাছি আদিবের উপস্থিতিটাই যে বড্ড নাজেহাল করে ছাড়ছে তাকে, সেটা তো লোকটা বুঝবে না, আর না সে ব্যক্ত করতে পারবে নিজের মনের কথা। জিভ দ্বারা শুষ্ক ঠোঁটজোড়া ভিজিয়ে নেয় আদ্রিতা, অতঃপর মাথা নেড়ে ধীর আওয়াজে স্বীকারোক্তি দেয়, শীত লাগছে। পুরুষ্ট ঠোঁটে অপ্রকাশিত হাসি, স্থির নয়নে কিছুক্ষণ চেয়ে থেকে সরু দৃষ্টি সামনে রাখে পুনরায়। এসিটা অফ করে মুহূর্তে আগের মতো ড্রাইভিংয়ে গভীর মনোযোগী হয়। আচমকা অন্তঃস্পটের আকাঙ্ক্ষিত আহ্বানে মন বেকুল হয়। মনের বেকুলভাবে ক্রমশ দিশেহারা হয় সে। পরক্ষণে বিবেকের গভীর যুক্তিতে পরাজিত হতে হয় তাকে। ভালো কিছুর প্রত্যাশায় অপেক্ষার প্রহর গুনতে মন তীব্র সায় জানায়। গভীর দমটা নিঃশব্দে ছেড়ে বাম পাশে একবার সে আদিব। সফেদ রঙা বেশভূষে একদম সাদা পরিরূপে বসে আছে মেয়েটা। জড়সড় হয়ে এক কোণে, দৃষ্টি অদূর রাস্তায়। একবারের জন্য ডান দিকে ফিরছে না সে। কি এত দেখছে জানালার বাইরে? এভাবে একধানে রাস্তার পানে চেয়ে থাকার কি আছে? আদিবের কপাল কুঞ্চিত হয় বিরক্তিতে। চোয়াল শক্ত করে নিজের কাজে মন দেয় আবার। গাড়িতে উপস্থিত দুটো মানুষের মনেই অজস্র না বলা কথা বিদ্যমান, অথচ অজানা অপ্রকাশিত সমস্ত কথা প্রকাশের তাগিদ নেই কারো মাঝে। আর নেই কোনো তাড়াহুড়ো, নিজস্ব ভাবনায়, শঙ্কায়, অনিশ্চয়তায় ডুবন্ত একজনের মন, আর অপরজন মনের সমস্ত অনুভূতি চেপে আজ বড্ড নির্লিপ্ত, নির্বিকার। দুজনের ভাবনা আলাদা, কিন্তু অনুভূতি ঠিক একই। ঠিক যেন যেই একই সুর ভেসে আসে তাদের মনের অন্তঃস্থল থেকে। হালকা আধার দিচ্ছে ঘিরে, আবছা আলো নিচ্ছে ছুঁয়ে। অল্প করে হোক না শুরু, ভালোবাসা এখনো ভীরু। হয়নি বলা কোনো কথা, শুধু হয়েছে অনুভূতি।
হয়নি বলা কোনো কথা, শুধু হয়েছে অনুভূতি। গাড়ি এসে থামে ভার্সিটির সামনে। নীরবতার প্রহর ভঙ্গ করে নড়েচড়ে ওঠে আদ্রিতা। ব্যাগ হাতে নিয়ে নামার আগ মুহূর্তে এক পল চায় আদিবের শক্ত মুখপানে। এখনো স্টিয়ারিং হাত দ্বারা চেপে রেখেছে জলদ গম্ভীর লোকটা। দৃষ্টির সামনে স্থির, মুখে নেই কোনো হাসির রেখা। ছোটবেলা থেকে দেখে এসেছে আদিব কথা কম বলে, কাজটাই বেশি করে দেখায়। নির্দিষ্ট একটা বয়সে পৌঁছানোর পর থেকেই গম্ভীর ব্যক্তিত্বের অধিকারী হয় সে। কিন্তু তা ছিল সীমিত। চট্টগ্রাম থেকে ফেরার পর মনে হচ্ছে লোকটা পূর্বের চেয়েও অতিমাত্রায় নিশ্চুপ হয়ে গেছে। তার রূঢ় মুখটা দেখার পর ভীতু লোচনে খুব মেপে কথা বলতে হয়। আর গভীর ভাবনায় গেল না আদ্রিতা। শুধু ভদ্রতাস্বরূপ মানুষটার উদ্দেশ্য ছোট স্বরে আসছি বলে গাড়ি থেকে নামল। আদ্রিতা কয়েক কদম সামনে এগোতেই আদিব তড়িৎ ঘাড় ঘোরালো। নিষ্পলক চাহনিতে আদ্রিতার গমন পথের দিকে চেয়ে রইল। তবে হঠাৎ অদূর হতে অপ্রতিভ গলার স্বর কানে বাজলে সতর্ক হয় সে। আদ্রিতা, তোমার সঙ্গে কিছু কথা ছিল, একটু এদিকে আসবে? ভার্সিটির সিনিয়র ভাই অনিক সেই এক মুহূর্তে নিঃসংকোচ আবদার ছুড়েছে আদ্রিতার উদ্দেশ্যে। আদ্রিতা হঠাৎ পা থামায়। অনিকের আবদার শুনে মাথা নাড়ে স্ফূর্ত নয়নে। জি বলুন। এইটুকু কথোপকথন কর্ণপ্রহরে প্রবেশ করতেই চল শক্ত হয় আদিবের। পূর্ব রাগটা পুনরায় হানা দিলে চোখ মুখ ঝলসে ওঠে তার। শান্ত মেজাজ মুহূর্তে বিগড়ে যায়। গরম চোখে গাড়ির কাজ ভেদ করে সেদিকে পূর্ণ দৃষ্টি রাখে। হাত দুটো মুষ্টিবদ্ধ হয়ে আসে ক্রমশ। তাদের পাশাপাশি দেখে মাথায় যেন আগুন জ্বলে। দহন যন্ত্রণায় বুকটা পুড়ে ছারখার হয়। অনিয়ন্ত্রিত ক্ষোভে অস্থির অনুভব হয় তার। তৎক্ষণাৎ গাড়ি থেকে নামার প্রস্তুতি নিতে আচমকা আদ্রিতার প্রস্থান দেখে মনের উত্তাল ঝড় কিছুটা শান্ত হয়, মুঠো আলগা হয়ে আসে। অথচ নির্বেদ্য কঠোর চাহনি আনাগোনা করে সাদা পরীর সঞ্চালিত অবয়বে। মধ্য দুপুরে বাসায় ফেরে আদ্রিতা। দুপুরে রৌদ্রতাপে ঘেমে নেমে একাকার মুখশ্রী, এমনকি সারা শরীর। বাসা গাড়ি বাদে রিক্সা করে বাসায় এসেছে সে। গাড়ির জন্য অপেক্ষা করতে মন সায় দেয়নি বিধায় এ পন্থা। অতি গরমে মাথায় মুড়ানো সাদা স্কার্ফ খুলতে খুলতে বাসার অভ্যন্তরে ঢোকে সে। ইতিমধ্যে তার ফর্সা মুখে লালচে আভা ছড়িয়েছে। তৃষ্ণায় গলাটা শুকিয়ে কাঠ। ড্রয়িং রুমের সোফায় বসেছিল মৌমি এবং বর্ষা। আদ্রিতার হঠাৎ আগমনে সচকিত নয়নে চায় তিনজন। নিগ্রুর পর্যবেক্ষণ শেষে আদ্রিতার বেহাল অবস্থা ধরতে সক্ষম হয় তারা। ক্রমশ ঢোক গিলে গলা ভিজিয়ে আদ্রিতা এসে বসে তাদের কাছে সোফার ডান দিকটায়। মৌমি তৎক্ষণাৎ উদ্বিগ্ন স্বরে প্রশ্ন ছুড়ে, এভাবে ঘামলি কি করে? গাড়ি করে আসিসনি কিরে? পুরো স্কার্ফটা খুলে নিয়ে সোফায় রেখে তারপর বসে আদ্রিতা। দুর্বল স্বরে স্বগতোক্তি করে, রিক্সা করে চলে এসেছি, বাইরে যে রোদ, ইস একটু ঠান্ডা পানি এনে দিত প্লিজ। মৌমি তস্ত্র উঠে বসে পানি আনার জন্য ছুট লাগাতেই মৌ গমগমে স্বরে বলে, কি গরম পড়েছে দেখেছিস? পাকনামি করে চলে এলি কেন? চাচ্চু শুনলে তোকে ঝাড়বে খুব আদ্রিতা। আদ্রিতা রুষ্ট মুখে বিড়বিড় করে, তুই না বললেই তো হয়, তাহলেই তো আর ঝাড়ি খেতে হয় না আব্বুর। মৌ মুখ বাঁকায়, ভুরু উঁচিয়ে জিজ্ঞেস করে, আজ তাড়াতাড়ি চলে এলি যে, শরীর খারাপ লাগছিল? বড়মা বলেছিল জলদি চলে আসতে। বর্ষা হঠাৎ ঠোঁট টিপে হাসল, সহাস্য মুখে শুধালো, মামি ওনার বোনের বাসায় নিশ্চয়ই তোকে নিয়ে যাবে তাই না? আমাদেরও যেতে বলেছিল আজ, যাবে তোমরা? মৌমি পানির গ্লাস নিয়ে ততক্ষণে হাজির। গ্লাসটা আদ্রিতার দিকে এগিয়ে দিয়ে প্রত্যুত্তর করল সে চাপা স্বরে, যাব না আমরা। বড়মার বোন শুধু বিয়ে বিয়ে করে, ভাল লাগে না? পারে না কোনো পাগল ছাগল ধরিয়ে তাদের সাথে আমাদের বিয়েটা দিয়ে দেয়। উফ! মমির কথা শুনে উপস্থিত তিনজনের মুখে হাসি ফুটল। খিলখিল হাসিতে মেতে উঠল সবাই। হাসির এক পর্যায়ে আদ্রিতা ছোট্ট করে জানালো, সবার থেকে বয়সে ছোট হয়ে আমার অবশ্য ভালোই হয়েছে, আমাকে বিয়ের জন্য সেইভাবে বলতে পারে না। মৌ উচ্ছল হেসে মতামত রাখল,
সেজন্যই তো বড় মা তোকে নিয়েই সবসময় যায়। আদ্রিতা মাথা নেড়ে হাসি থামায়, অতপর ঠান্ডা পানিতে চুমুক দিয়ে গলা ভেজায়। তখনই সেখানে উপস্থিত হন আফসানা। সকলের হাসি মুখে নজর বুলিয়ে তিনি কোমল গলায় প্রশ্নবান ছুড়েন, কি নিয়ে হাসা হচ্ছে? গ্লাসটি টি টেবিলের উপর রেখে আদ্রিতা আলতো হাসে। চঞ্চল ভাবভঙ্গিতে তখন বলে ওঠে, বড় মা, তোমার বোন যে শুধু আমাদের বিয়ে বিয়ে দিতে চায় সেটা নিয়ে হাসা হচ্ছিল। আফসানার ঠোঁটেও মৃদু হাসি ফুটে ওঠে। পরক্ষণে নির্লিপ্ত কণ্ঠে বলেন, আর বলিস না, ও এরকমই, সবার সঙ্গে এমন করে। ওদিকে নিজের ছেলেকেই বিয়েতে রাজি করতে পারছে না। মমি দাঁত কেলিয়ে হেসে জানালো, সোহান ভাই এ জন্মে আর বিয়েতে রাজিও হবে না মনে হচ্ছে। তা হবে দেখিস একদিন। যাই হোক, আদ্রিতা গোসল সেরে রেডি হয়ে নে, জলদি বিকেলের দিকে বেরোবো আমরা। আফসানার আদেশে আদ্রিতা তখনই উঠে দাঁড়ায়। তবে ঠোঁট উল্টে জানতে চায়, তাহলে বাসায় ফিরবো কখন? আজ কি থাকবে সেখানে? না, আদিব রাতে যাবে আমাদের আনতে, তখনই ফিরব। আদিবের কথা শুনে বেচাইন হয় আদ্রিতার তনুমন। অদ্ভুত শিহরণে কম্পিত হয় ঠোঁট জোড়া। মন অস্থির হলেও বোঝার ভঙ্গিতে মাথা দুলিয়ে দ্রুত পদচারণে দোতলার দিকে এগোয় সে। রেস্টুরেন্টে আড্ডা জমেছে বন্ধু দলের। সারাদিনের কাজ শেষে সন্ধ্যা 7টায় একত্রিত হয়েছে সকলে। আদিব সহ তার সকল বন্ধুই বিভিন্ন প্রফেশনের সঙ্গে যুক্ত। আদিব একজন আর্কিটেক্ট, রাফি এবং তাহির তাদের বাবার নিজস্ব ব্যবসা প্রতিষ্ঠান চালাচ্ছে। অন্যদিকে রাআন এবং শিফাত নিজ নিজ যোগ্যতা অনুযায়ী প্রাইভেট সেক্টরে জব করছে। জমাইত তারা এক মুহূর্তে ব্যক্ত করছে তাদের জানা অজানা কথা বাক্যালাপে। হাসি ঠাট্টায় রীতিমতো ব্যস্ত সবাই। আড্ডার এক পর্যায়ে উল্লসিত স্বর ভেসে আসে রাআনের, নোভাকে বিয়ে করব শীঘ্রই, সেজন্য তাদের একটু হেল্প চাই। বিষয়ে মুরুর হয় সকলে। অনাকাঙ্ক্ষিত কিছু শোনার মতো চক্ষুদয় বড় বড় হয় নিমিষেই। তবে স্বাভাবিক থাকে আদিব। রাআনের কথা যেন তাকে বিচলিত করতে সক্ষম হয়নি। নির্বাক তবে তীক্ষ্ণ দৃষ্টিতে বন্ধুদের মুখাবয়বে চেয়ে আছে সে। রাআন বিরক্ত হয় বন্ধুদের অভিব্যক্তি দেখে। ঠোঁট গোল করে তপ্ত শ্বাস ছেড়ে খ্যাপা স্বরে বলে ওঠে, এমন হাঁ করছিস কেন সব কয়টা? মশা ঢুকবো, মুখ বন্ধ কর। সম্বিত ফিরে পাওয়ার মতো ধাতস্থ হয় তাহির। ভুরু তুলে জিজ্ঞাসু গলায় বলে, কি বললাম মামু, বিয়ে করবা? শক্ত দেখি ভালোই। শখ জাগছে বিয়ে করার। এখন সাহায্য করবি তোরা, মজা না, আমি সিরিয়াস। শিফাত অবাক ভঙ্গিমায় জানতে চাইল, সিরিয়াস মানে? সত্যি বিয়ে করবি? তাও আমাদের আগেই? রাআন আচমকা ফুঁসে উঠে জানালো, তোরা বিয়ে করবি বুড়া বয়সে? তাই বলে আমি অপেক্ষা করব? নো, তা হবে না। তোরা আগে প্রেমিকা জুটা, তারপর আমাকে বিয়ে করতে মানা করিস, বলদাগুলা। রাআনের কথায় রাফি ক্ষোভিত স্বরে দাঁত কটমট করল। তুই কিন্তু আমাদের মতো সিঙ্গেল মানুষদের খোঁচা দিচ্ছিস রাআন, শালা তোকে। রাফির কথার মাঝপথেই রাগে ভস্ম হয়ে বলে উঠল আদিব, বাচ্চাদের মতো কি শুরু করেছিস? তোদের বোধবুদ্ধি হবে না কোনোদিন? ফাউল। রাআন অসহায় মুখে আদিবের দিকে চাইল এবার। আদিবের শেষ ভরসা, বাকিদের মতো সে ফালতু যুক্তি দিবে না। তাই সমাধানটা সে আদিবের নিকটই জানতে চাইল। দোস্ত, কি করব বল? বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছি আজ। সেটা ভালো হবে না? তোর তো আদ্রিতা আছে, আর আমার নোভা। বাকিগুলো সিঙ্গেল হয়ে খালি আমাদের মাঝখানে বাগড়া দিতে আসে। এগুলোর যন্ত্রণায় অতিষ্ঠ, শান্তিতে প্রেমটাও করা যায় না। সব লিক করার ধান্দায় থাকে শালারা। তাই ভাবছি একেবারে বিয়েটা করে ফেলবো। কি বলিস? আদিব নিশ্চুপ, তবে বাকিদের মুখভঙ্গি দেখে অদেখা হাসল। হঠাৎ টান টান হয়ে বসে বিজ্ঞের মতো উপদেশ দিল, ইদানিং তোর হাবভাব ঠিক লাগছে না, সোকসোক করছিস বেশি। এই স্বভাবের কারণে কখন গণধোলাই খাস ঠিক নাই। তাই বিয়ে কর, এটাই তোর জন্য মঙ্গল। চিন্তা করিস না, আমরা যথাসাধ্য হেল্প করব এ ব্যাপারে। রাআন ভেবাচাকা খেলো। অক্ষিদয় বড় বড় হলো আদিবের মুখ নিঃসৃত বাণী শুনে।
বিমূর্ত নয়নে সে রইল নির্নিমেষ। অন্যদিকে রাফি, শিফাত, তাহির আদিবের জম্পেশ জমাবে সন্তুষ্ট চিত্তে হুহা করে হাসি শুরু করল। বন্ধুদের হাস্যরসিক মুখ দেখে আদিবের ঠোঁটেও ফুটে উঠল মন ভুলানো হাসি। দাঁত দ্বারা ঠোঁট চেপে পর মুহূর্তে আদিব তাকালো রায়ানের দিকে। তার গোবেচারাটার চেহারাটা দেখে অট্টহাসিতে আসতে চায় ভেতর থেকে, তবে তা কোনো রকমে চেপে ভুরু নাচিয়ে শুধায়, মুখের এই অবস্থা কেন? আমি ঠিক বলেছি না? রায়ান চোখা নয়নে তাকায়, আক্ষেপের সুরে বলে ওঠে, তুইও আমার সাথে মজা নিতে পারলি আদিব? ওই বদমাশদের সুরে সুর মিলিয়ে আমাকে অপমান করতে পারলি? এবার ঠোঁট প্রসার করে হাসল আদিব, কিন্তু প্রত্যুত্তর করল না। ওদের পাল্লায় পড়লে না হেসে একদম উপায় নেই। মনটা আজ বিশেষ কারণে বিক্ষিপ্ত থাকলেও ওদের সংস্পর্শে এসে তা প্রশম হয়ে গেছে। আচমকা পুলকের ছোঁয়া লেগেছে অন্তর জুড়ে। অন্দরে বহমান গভীর আলোড়ন এখন কিছুটা থেমে। রাত 9টা, নিস্তব্ধ আধারে প্রকৃতি, ফাঁকা রাস্তা। আদিবের খালামণির বাসা বনানীতে, মেন রোড থেকে বেশ খানিকটা ভেতরে। নিজস্ব বাসা তাদের। একমাত্র ছেলে সোহানকে নিয়েই তার খালা খালুর বসবাস। বন্ধুদের বিদায় জানিয়ে আদিব সোজা বনানীতে আসলো। গাড়িটা পার্ক করে গেট পেরিয়ে ধীর কদমে এগিয়ে গেল বাসার দিক। দোতলায় তার খালামণিদের ফ্ল্যাটের সামনে এসে কলিং বেল বাজালো। ঠিক তখনই হঠাৎ করে বিদ্যুৎ বিচ্ছিন্ন হলো আড়ম্বর সহকারে। আদিব অন্ধকারে এদিক সেদিক চেয়ে রুষ্ট মুখে ফোনের ফ্ল্যাশ জ্বালালো। বিরক্তিতে কপাল কুঁচকালো। কারেন্ট যাওয়ার আর সময় পেল না। পুনরায় তস্ত্র কলিং বেল বাজাতে নিলে হুট করে দরজা খোলার আওয়াজে হাত যুগল স্থির হয়ে আসে তার। গভীর শক খাওয়ার মতো ঝটকা খায় যেন। মুহূর্তে বিমুগ্ধতার রেশ খেলে যায় আদিবের চোখে মুখে। অজান্তে বুকের বাঁ পাশটায় হাত রাখে সে বেহালে, বেকায়দায়, যেথায় দুরু দুরু স্পন্দনে স্পন্দিত হচ্ছে হৃদযন্ত্র, যার কম্পন থামানো এ মুহূর্তে বড্ড দুষ্কর। অক্ষিযুগল বিস্ফোরিত হয়ে থমকে গেছে। কপালে জমেছে বিন্দু বিন্দু ঘামের কণা। গাঢ় পল্লব বিশিষ্ট চোখ দুটো অপ্রত্যাশিত কিছু দেখার দরুন একদম স্থির। চোয়াল শক্ত, তবে ওষ্ঠাধর মৃদু কম্পিত। মানুষপটে বহু আগের কম্পিত সিন হঠাৎ করে বাস্তবে রূপ নেওয়াতে ব্যাপারটা হজম করতে বেশ বেগ পোহাতে হচ্ছে। একদম বিশ্বাস হচ্ছে না। মনে হচ্ছে মিষ্টি কোনো স্বপ্নে বিভোর সে, যে স্বপ্ন তীব্রতর আন্দোলন তুলছে তার বক্ষ জুড়ে। উত্থাল পাত্থাল ঝড়ে নিমিষে গভীর প্রেম সমুদ্রে ডুবিয়ে ছাড়ছে তাকে। প্রলম্বিত নিঃশ্বাস ছাড়ে আদিব। তার ঠিক সামনে মোমবাতি হয়ে দাঁড়ানো শাড়ি পরিহিত রমণীর থেকে খুব কষ্টে দৃষ্টি সরালো। লাল রঙা শাড়ি জড়ানো গায়ে, কেশরাশি উন্মুক্ত, মোমবাতির হলদেটে আলোয় সাজবিহীন রমণীকেও অপসরী লাগছিল। তার মায়াবী মুখশ্রীতে হালকা লাজের আভাস, মুগ্ধতার ছায়া মাত্রা ছাড়িয়েছিল। এটুকুই তাকে ঘায়েল করার জন্য যথেষ্ট ছিল। আদিব অস্থির, অশান্ত, হৃৎপিণ্ড এখনো ধুকপুক করে কাঁপছে। শান্ত হচ্ছে না কোনোভাবেই, তবু মেয়েটা সামনে থেকে সরছে না। উফ! হঠাৎ গভীর অনুভূতিতে এক বালতি জল ঢেলে আদিব দুর্বেদ্য দৃষ্টি ছুঁড়ে সামনে। মুখের আদল নিমেষেই পাল্টে যায় তার। চক্ষু জোড়া হয় তীক্ষ্ণ। যে চোখে খানিক আগে মুগ্ধতার রেশ ছিল, সে চোখে এক অগ্নি স্ফুলিঙ্গ জলজল করছে। সে ব্যাপারটা নজরে আসতে আদ্রিতার সহাস্য মুখটা ক্ষণিকেই কালো আধারে ঢেকে যায়। অমাবস্যা নামে অন্দর জুড়ে। আর কালক্ষেপণ না করে এক সাইডে সরে গিয়ে আদিবকে যাওয়ার পথ করে দেয় সে। আদিব স্বস্তির শ্বাস ফেলে দ্রুত প্রস্থান করে সে জায়গা থেকে। এখানে এক মুহূর্ত টিকা সম্ভব নয়, নয়তো উদ্ভ্রান্তের ন্যায় অজান্তেই ভুলভাল কিছু একটা করে বসবে আজ। এটা তো হতে দেয়া যায় না। নো নেভার। বিষাদের গ্লানিতে মন জর্জরিত, কপাল কুঁচকে সূক্ষ্ম এক জেদে রুম জুড়ে অস্থির পদচারণা চালাচ্ছে আদ্রিতা।
লোকটা এমন কেন? মাথায় কি সমস্যা হয়েছে তার? এসেছে থেকে কেমন অদ্ভুত বিহেভ করছে। বিমুগ্ধ চাহনির বিপরীতে হঠাৎ ক্ষুব্ধ দৃষ্টিতে কেন তাকালো তার দিকে? সে কি কোনো অপরাধী? কি করেছে সে? তার মাথায় ডিম ফাটিয়েছে নাকি চুল টেনে দিয়েছে? কিছুই তো করেনি, অথচ এসে কটমট চাহনি নিক্ষেপ করলো তার দিকে। প্রতিনিয়ত এমন করে চলেছে সে। সবার সাথেই স্বাভাবিক আচরণ, শুধু তার বেলাতেই যত রাগে সে জমা হয় তার। আর ভালো লাগছে না এসব। না সামলানো যাচ্ছে নিজেকে। মনের কোণে জমাইত গভীর অনুভূতি আদিবের নিকট ব্যক্ত করার ইচ্ছা জাগে। তাকে বলতে ইচ্ছে করে এ কটা বছর কতটুকু অপরাধ বোধে ভুগেছে সে, ঠিক কতটা অধীর আগ্রহে দিন রাত অপেক্ষা করেছে তার জন্য। অপেক্ষার অনলে দগ্ধ হয়ে ঠিক কতটুকু দিওয়ানা হয়েছে সে। আদি কি এসব বুঝে না? তার চোখের ভাষা কি লোকটা পড়তে পারে না? অবশ্য পড়বে কিভাবে? সে তো ইচ্ছাকৃত তার চোখের দিকে কখনো তাকায়নি পর্যন্ত। খুব নিষ্ঠুর বদমেজাজি লোক। আর এ লোকের জন্যই মন পুড়ে। তার ভাবনা মাথায় এলে অদ্ভুত শিহরণে কম্পিত হয় দেহমন। ভালোবাসা কত অদ্ভুত। কারেন্ট এসেছে কিছুক্ষণ হলো। আদি ফ্রেশে সোজা ডাইনিং রুমে উপস্থিত হলো। আফসানার ছোট বোন আফিয়া উপস্থিত হয়ে টেবিলে খাবার সাজাচ্ছেন। মুখ জলজল করছে তার। দীর্ঘদিন পর বোনের ছেলেকে কাছে পেয়েছেন, তাই কি করবেন না করবেন দিশে পাচ্ছেন না। আদিব তার খালামণির এরূপ তাড়াহুড়ো দেখে মৃদু হেসে সোহানের পাশের চেয়ারটা টেনে বসল। স্বাভাবিক গলায় স্বগতোক্তি করল, এত তাড়াহুড়ো করছো কেন খালামণি? আস্তে ধীরে করো। আমি তোমার বোনের ছেলে, মেয়ের জামাই নই। আফিয়া কাজের ফাঁকে সতর্ক দৃষ্টিতে তাকান। আফসোস করে বলেন, কি যে বলিস না, আমার তো মেয়েই নেই। মেয়ে থাকলে মেয়ে জামাই তোকেই করতাম। এক ছেলে আছে, তাকেই এখনো বিয়ে করার জন্য রাজি করাতে পারলাম না, তুই আসছিস মেয়ে নিয়ে। সোহান সচকিত নয়নে তাকালো তার মায়ের দিকে, মুখে বিরক্তির আভাস ফুটিয়ে নিরুত্তেজ স্বরে বলল, আম্মু আবার বিয়ে শুরু করেছ? আল্লাহর ওয়াস্তে মাফ করো, আমি এখনই বিয়ে করব না, মানে করব না। আফিয়া ছেলের কথা শুনে রুষ্ট মুখে চোখ ফেরালেন, নিজের কাজে মনোযোগী হলেন আবারও। আফসানা মিটিমিটি হাসলেন। আদিব দুজনের মুখাবয়ব খেয়াল করে সোহানকে তখন উপদেশ দিল, খালামণি এত করে যেহেতু চাইছে বিয়েটা করে ফেল, সমস্যা কি? সোহান চোখ কুঁচকে আদিবের দিকে চাইল। বয়সে দুজন সমবয়সী তারা। ছোট থেকে দুজনের মধ্যে বেশ ভাব, বন্ধুর মতো বিহেভ করে একে অপরের সঙ্গে। আদিবের কথার প্রেক্ষিতে এবার অসন্তুষ্ট চিত্তে গমগম স্বরে বলে ওঠে সোহান, আমাকে উপদেশ দিচ্ছিস? তবে তুই কেন বিয়েটা করছিস না? এখনো তো বারুদের মতো জ্বলে উঠিস কিছু বললেই। আদিব চোখ শুরু করে তাকালো, পরক্ষণে পাত্তা না দেওয়ার ভঙ্গি করে বলল, আমারটার সময় আসেনি এখনো, তুই কর। দীর্ঘক্ষণ পর আদিবকে নিগুড় পর্যবেক্ষণ শেষে সোহান দাঁত কেলালো, দুষ্টে এসে আবদার ছুড়ল, তোর প্রেমিকাকে দিয়ে দে আমায়, তাহলে এক্ষুনি বিয়ে করব, দিবি না? আদিব ফুঁসে উঠল এবারে। সোহানের দিকে অগ্নিচক্ষু নিক্ষেপ করে চোয়াল শক্ত করে বলল, দুনিয়ায় মেয়ের কি অভাব পড়েছে? আমারটার দিকে এত নজর কেন তোর? ভুলে ওদিকে নজর দিবি না বেয়াদব। সোহান ঠোঁট প্রসার করে হাসল। সে জানে এই কথাটা বললেই আদিব ক্ষেপে যাবে, আর বারবার এটা বলেই সে খেপায় তাকে। তাদের দুজনের কাঁদা ছড়াছড়ি থামালো আফিয়া। তৎক্ষণাৎ গলার আওয়াজ চড়া করে বললেন, সোহান থামবি? বাপের মতো হয়েছিস একদম। খোঁচা খোঁচা বাদ দিয়ে আদিবকে খেতে দে। সোহান নির্লিপ্ত স্বরে কাঁধ ঝাঁকিয়ে বলল, ওকে থামলাম, তুমি বিয়ে করাটাও থামাও। আফিয়া ছেলের কথায় পাত্তা না দিয়ে আদ্রিকাকে ডাকলো। মেয়েটা কখন ঘরে গেছে, এখনো আসছে না। আচমকা ডাকে হকচকে গিয়ে হাঁটা থামায় আদ্রিতা। মুহূর্তে মুখের তেজি ভাব দূরীভূত হয়ে চিন্তারা খেলা করে। পরক্ষণে নমনীয় হয় তার মুখের আদল, নিজেকে স্বাভাবিক করে, অথচ এক বুক জড়তা নিয়ে দ্রুত উপস্থিত হয় ডাইনিং রুমে। সেখানে উপস্থিত আফিয়া, আফসানা, সোহান, আদিব। সোহানের বাবা কর্মসূত্রে ঢাকার বাইরে আছেন আজ।
আদ্রিতার আগমনে আদিবের এলোমেলো দৃষ্টি হঠাৎ তার দিকে পড়ে। প্রায় সাথে সাথেই তার থেকে দৃষ্টি সরালেও ভেতর থেকে বড্ড অশান্ত অনুভব করে আদিব নিজেকে। মেয়েটা এখনো শাড়ি পাল্টায়নি কেন? এমন বউ বউ সেজে ঘুরে বেড়ানোর কোনো মানে আছে? তাকে যে নাজেহাল করে ছাড়ছে তার এই সাজ, মেয়েটা কি তা বুঝে না? আদিবের অব্যক্ত কথা পৌঁছালো না তার প্রাণপ্রেয়সীর কর্ণকুহরে, তবে তার মায়ের উল্লসিত স্বর ঠিকই শুনতে পেল সে। আমাদের দুই বোনের মেয়ে নেই একটা, অথচ মেয়ের শখ ছিল দুজনেরই। বাড়িতে তো অনেকগুলো মেয়ে আছে আমার, কিন্তু আফিয়ার তো নেই। তাই দুই বোন মিলে আদ্রিতাকে শাড়ি পরিয়েছে আজ। আদিব দেখতো ভাল লাগছে না। আদ্রিতা বিচলিত হলো, বুকের কম্পন মাত্রা ছাড়ালো। বড়মা এসব কি বলছেন? আদিবকে দেখতে বলছে কেন? আজব, এই রসকসহীন লোকটা কি বলবে আর? সে কি প্রশংসা করতে জানে নাকি করেছে কোনো দিন? লোকটা শুধু রাগের অতিশয্যে গমগম করতেই জানে। খেতে নিয়ে সোহান দুজনের মুখাবয়ব খেয়াল করে। আদিব অশান্ত, আদ্রিতা বিচলিত। সোহান ঠোঁট টিপে হাসে। আদিবকে ফের খোঁচা দিয়ে বলে, কিছু তো বল ভাই, বোনের প্রশংসা করলে মহাভারত অশুদ্ধ হয়ে যাবে না? আদিব চোখ রাঙায় সোহানকে। সোহান তা আমলে না নিয়ে আফসানার উদ্দেশ্যে বলে, খালামণি, তোমার ছেলের মুখে ছোটবেলায় মধু দাওনি? ও এরকম তিতামুখী কেন? যাকে নিয়ে স্বপ্ন সাজায় তাকেই। সোহানের কথা মাঝপথে থামিয়ে দিল আদিব। আফসানা আফিয়া মিটিমিটি হাসছেন। আদ্রিতা আহাম্মক বনে চেয়ে রইল। সোহান কি আবুল তাবুল বলছে? কাকে নিয়ে স্বপ্ন সাজায় আদিব? আদ্রিতা চিন্তিত হয়, আর চোখে একে একে সবাইকে পরখ করে। এর মধ্যে আদিবের নির্লিপ্ত স্বর শুনে সেদিকে তাকায়। সোহান, একদম বাড়তি কথা বলবি না, এসব আমার অপছন্দ। আর আম্মু, জলদি করো, বাসায় ফিরতে হবে আমাদের। অলরেডি 10টা বেজে গেছে। আফসানার কথা বাড়ান না, নিজের ছেলেকে চেনা আছে তার। নিজের মতের বিরুদ্ধে কোনো কিছু উচ্চারণ করলেই মুখ বেজার হয় তার। আদ্রিতার মন খারাপ হলো। সে জানতো তার সম্পর্কে কিছু জানতেই চাইলে আদিব এমন করবে। আফসানা, আফিয়া, সোহান তিনজনেই একে অপরের দিকে দৃষ্টি বিনিময় করে চুপ রইল। তাদের দুজনের মনের অবস্থা খুব ভালো করে বুঝতে পারছে তারা, অথচ উচ্চারণ করল না একটি শব্দ। কারণ পিছে না আদিব রেগে আবারও বোম হয়ে যায়। শুনশান পরিবেশ, রাতের নিস্তব্ধতা ঘিরে রেখেছে চারপাশ। ব্যস্ত নগরী কিছুটা ঝিমিয়ে এসেছে এখন। রাত 12টা বাজতে চলেছে প্রায়। দুর্দম্য গতিতে গাড়ি চলছে হাইরোডে। নভেম্বর মাস, হালকা শীতের আবির্ভাব ঘটেছে শহরের জনজীবনে। রাত যত বাড়ে ততই শীতের গভীরতা উপলব্ধি হয়। গাড়ির কাজ উঠানো, তাই ঠান্ডা বাতাসের প্রকোপ অনুভব হচ্ছে না। আদ্রিতা গাড়ির কাছে হেলান দিয়ে ঝিমোচ্ছে। বেশ ঘুম পেয়েছে তার। এই মুহূর্তে একটু আরাম করে শুতে পারলে ভালো হতো, কিন্তু তা কি আর সম্ভব? আফসানাও নেতিয়ে গেছেন অনেকটা। চোখে ঘুম ঘুম ভাব। দু চোখে ঘুমের রেশ নিয়ে আদ্রিতার দিকে তাকালেন একবার। আদ্রিতার হাবভাব দেখে তিনি যা বুঝার বুঝে গেলেন, মেয়েটা ঘুমানোর জন্য জায়গা খুঁজছে। আফসানা তা বুঝতে পেরে হাত বাড়িয়ে কাছে ডাকলেন, ঘুম পেয়েছে দেখি, এদিকে আয়, আমার কোলে শুয়ে পড়। এমন আদুরে আহ্বানে আদ্রিতা কিঞ্চিত হেসে তৎক্ষণাৎ চলে এলো তার কাছে। ছোট্ট বিড়াল ছানার ন্যায় গুটিসুটি পাকিয়ে তখনই আফসানার কোলে মাথা রেখে শুয়ে পড়ল। স্মিত হেসে আদ্রিতার খোলা চুলে হাত বুলালেন আফসানা। মেয়েটার গায়ে এখনও লাল রঙা শাড়িটা জড়ানো, যেটা উপহার স্বরূপ আফিয়ে দিয়েছে তাকে আজ। সাজবিহীন মুখ, অথচ স্নিগ্ধতার ছোঁয়ায় সজীবতা বিরাজমান। ঘন পাপড়িযুক্ত চোখ দুটো বুজে রাখা, হালকা গোলাপি ওষ্ঠধর। আদরে ভঙ্গিতে বাচ্চাদের মতো ফুলিয়ে রেখে শান্তিতে ঘুমাতে দিয়েছে সে। আদ্রিতা এত জলদি ঘুমায় না, ঘুমাতে বেশ সময় লাগে তার। তবে আজ মেয়েটা ক্লান্ত বিধায় কোলে মাথা রাখতে ঘুমে বিভোর হলো। ভার্সিটি থেকে এসে বিশ্রাম করেনি, সোজা এখানে আসার জন্য রেডি হয়েছে। আফসানার প্রলম্বিত শ্বাস ছেড়ে আদ্রিতার থেকে দৃষ্টি সরিয়ে আদিবের দিকে তাকান। ছেলেটা শক্ত মুখে ড্রাইভিংয়ে ব্যস্ত। মাঝে মাঝে আর চোখে মিররের দিকে চেয়ে পেছনের অবস্থা পর্যবেক্ষণ করছে। তা দেখতে পেয়ে আফসানার ঠোঁট এলিয়ে হাসেন। ছেলের মতিগতি বুঝছেন তিনি, কিন্তু সব বুঝে চুপ থাকতে হয় তাকে, না তো আদিবের গভীর রোষানলের শিকার হতে হবে যে। তার চেয়ে বরং উপযুক্ত সময় এলে
নিজের কাজটা সে নিজেই করুক, আদিবও তো সেটাই চায়। কিন্তু ছেলের রাগটা নিয়ে ইদানিং বড্ড ভয় পান আফসানা। রাগ কন্ট্রোল করতে না পেরে ভুলভাল কিছু করে না বসে তার ছেলে। অন্যমনস্কতায় ডুবন্ত আফসানা হঠাৎ সচকিত হন আদিবের জলদগম্ভীর স্বরে। শুধু ওর দিকটা দেখলে নিজের ছেলের দিকে একদম খেয়াল নেই তোমার? আফসানা তৎক্ষণাৎ ভুরু উঁচিয়ে প্রশ্ন ছড়েন, কেন হিংসা হচ্ছে? তবে আমার ছেলের যা তেজ, আগে তেজ কমুক তারপর। আমি রেগে নেই। আদিবের সহজ স্বীকারোক্তি। আফসানা মৃদুমন্দ হেসে বলেন, রাগ না থাকাই ভালো। পুরোটা কন্ট্রোল করলে নিজের জন্যই মঙ্গল। মেয়েটার সঙ্গে আরেকবার খারাপ ব্যবহার করলে তোর কিন্তু খবর আছে আদিব। আমি তখন ছেড়ে কথা বলবো না। মায়ের শাসানো স্বরে ঠোঁট কামড়ে হাসে আদিব। বিড়বিড় করে বলে, ওকে, তখন কি করো দেখা যাবে। আফসানা আদিবের কথা শুনেও না শোনার ভান করেন। ডান হাতে ফের চুলে বিলি কেটে দেন ঘুমন্ত আদ্রিতার ঘন চুলের ভাঁজে। মেয়েটা প্রশান্তিতে নড়েচড়ে ওঠে আর গভীর ঘুমে তলিয়ে যায়। ধীরে ধীরে সময় অতিবাহিত হয়। আদিবের গাড়ি এসে উপস্থিত হয় তাদের বাড়ির গেটের সামনে। মনটা আজ ফুরফুরে প্রফুল্লিত থাকা সত্ত্বেও হঠাৎ কিছু একটা নজরে পড়াতেই মুহূর্তে মেজাজ বিগড়ে যায় তার। ক্ষোভিত মনে প্রশ্ন জাগে, ও এত রাতে এখানে কি করছে? কালো কুঁচকুচে গগন মাঝে গোলাকার থালার ন্যায় পূর্ণ চন্দ্র জাজল্যমান রূপে ক্রমশ দ্যুতি ছড়াচ্ছে। এহেন চাঁদনি রাতের মৃদু আলোয় আশপাশ একদম স্বচ্ছ পরিষ্কার। রাত পাখিদের ভীতি জাগানো তীব্রতর আওয়াজ অদূর হতে শোনা যাচ্ছিল। মৃদুমন্দ ঠান্ডা বাতাস বইছে, তার শরীরে শিরশিরে অনুভূতি জাগ্রত করছে ক্ষণে ক্ষণে। আদিবের মুখবয়ব কঠিন, তার ঠান্ডা নিশ্চল হাত এখনো স্টিয়ারিং চেপে রেখেছে প্রবল আক্রোশে। পলকহীন ধারালো দৃষ্টি সামনে স্থির। গাড়ি থামিয়েছে মিনিট খানেক হবে, অথচ তার নরণচরণ নেই। তীব্র আক্রোশের দিশেহারা সে। আদিবের সারা শব্দ না পেয়ে আফসানা হঠাৎ সতর্ক দৃষ্টিতে তার দিকে তাকান। ছেলের ভাবভঙ্গি সূক্ষ্ম নজরে পরখ করে খানিক চিন্তিত হন তিনি। ছেলেটা আবার রেগে গেল কেন? কি হয়েছে হঠাৎ? এ ছেলেকে নিয়ে কি করবেন তিনি? আফসানা চিন্তাগ্রস্ত মনে আদিবের শক্ত মুখে চেয়ে রইলেন। আচমকা আদিবের দৃষ্টি অনুসরণ করে সামনে তাকালে আসল ঘটনা বুঝতে সক্ষম হন। মুহূর্তে মাতৃমনে ভীতি জন্মে। খারাপ কিছুর আভাসে মনটা ভেঙে গুড়িয়ে আসে। মস্তিষ্কে দুশ্চিন্তারা হানা দেয়। চাঁদের ফকফকে আলোয় স্পষ্ট দেখা যাচ্ছে একটা লম্বা চওড়া পুরুষ অবয়ব তাদের বাসার কর্নার সাইডে পায়চারি করছে। ছেলেটা অনেক, যা অদূর হতেও বুঝতে পারলেন আফসানা। ভার্সিটিতে ওঠার পর থেকে আদ্রিতাকে পছন্দ করে সে। সময় অসময়ে তাদের বাসার সাইডেও ঘুরঘুর করতে দেখা যায় তাকে। এটা আফসানা জানেন, তাই বলে এত রাতে এখানে আসবে? আফসানা ঘাবড়ান। নিজের ছেলেকে চেনা আছে তার। যেভাবে রাগে ফুঁসছে না জানি কি করে বসে। তৎক্ষণাৎ গলা ঝেড়ে আফসানা আদেশে সুরে বলেন, আদিব, খবরদার ঝামেলা করিস না, বাসায় চল, অনেক রাত হয়েছে। আদিব তার মায়ের কথা শুনে নড়ল খানিক, তবে নিজস্ব গম্ভীরতা বজায় রেখে জানালার কাছ উঠালো। পরপর গাড়ি থেকে নামার প্রস্তুতি নিয়ে বলল, আমি আসছি, গাড়িতে বসে থাকো। আফসানা ভীতু হন। শুকনো ঢোক গিলে আদিবকে থামাতে চান। বাবা শোন, যাস না দেখ। মায়ের কথা মাঝপথে থামিয়ে আদিব আশ্বাসের সুরে বলে, আমি ঝামেলা করতে যাচ্ছি না। বিকুল, গাড়ি থেকে নামবে না, আসছি। গাড়ির দরজা বন্ধ করে মুহূর্তে সেখান থেকে উধাও হয় আদিব। আদিবের আশ্বাসে মাতৃমন স্বস্তি পেল, পুরোপুরি দুশ্চিন্তামুক্ত হয় না। ছেলেটা তার ভীষণ জেদি, তবে বাবা মায়ের অবাধ্য হয়নি কখনো। যখন একবারের জন্য চট্টগ্রাম চলে গেল সে, তখন আশেপাশের মানুষজন কঠোর সমালোচনা করেছে তাকে নিয়ে। কেউ কেউ তখন বলেছে ছেলেটা বাবা মাকে ফেলে চলে গেল, আর ফিরবে না। আবার কেউ কেউ বুঝার ভঙ্গিতে মতামত দিয়েছে, আদিবের মতো পড়াকু ছেলে আর হয় না। এই ছেলেই ভবিষ্যতে তার বাবা মায়ের মুখ উজ্জ্বল করবে। আদিবের পরিবার অবশ্য এসব মন্তব্যকে পাত্তা দেয়নি, বরাবরই উপেক্ষা করে গেছেন এসব। যেখানে নিজেরা ভালো করেই জানেন তাদের ছেলেটা কেমন, সেখানে বাইরের মানুষের মন্তব্যে প্রভাবিত হওয়ার প্রশ্নই আসে না।
বাবা মায়ের দেয়া শিক্ষা কখনো বিফলে যায় না। সন্তানকে সঠিক শিক্ষায় মানুষ করলে কখনোই দুর্ভোগ পোহাতে হয় না। সব কিছুর ঊর্ধ্বে তারা সবসময় বিশ্বাস করতেন তাদের কলিজার টুকরা আদিব কখনোই তাদের অবমূল্যায়ন করতে পারে না, কখনোই না। আদিব তা করে দেখিয়েছে। সে পড়ালেখার স্বার্থে দূরে চলে গেলেও যোগাযোগ বিচ্ছিন্ন করেনি কারোর সাথে। বাবা মা সহ বাড়ির প্রত্যেকটা মানুষের খোঁজখবর নিয়েছে প্রতিনিয়ত। আদ্রিতা একমাত্র ব্যক্তি যার সঙ্গে টোটালি যোগাযোগ বিচ্ছিন্ন রেখেছিল আদিব। প্রথম বিষয়টা স্বাভাবিকভাবে নিলেও দিন দিন সন্দেহের মাত্রা তীব্র হয়। বিষয়টা একটু অন্যরকম লাগে আফসানার নিকট, কারণ আদিব বাকিদের সঙ্গে ভাই বোন সুলভ আচরণ করত, কিন্তু আদ্রিতার সঙ্গে তেমন কিছু ছিল না। ওর কথা শুনলেই এড়িয়ে যেত বা জবাব দিতে চাইতো না। এই সন্দেহের রেশ ধরে আফসানা একদিন শিওর হওয়ার জন্য জিজ্ঞেস করে বসেন আদিবকে। তখন আদিব কথা ঘুরিয়েছে, খুব বলতে চায়নি, তবে মায়ের জোরাজুরিতে একসময় বলতে বাধ্য হয়, জানিয়ে দেয় সবকিছু। ঠিক তখন থেকে আদ্রিতাকে বিশেষ নজরে দেখেন আফসানা। ছেলের পছন্দের মূল্য দিয়ে স্ফুট মনে আদ্রিতার সব দিক খেয়াল রাখেন। ছেলের অনুপস্থিতিতে এক প্রকার নজরে রাখেন মেয়ে তুল্য আদ্রিতাকে। তবে এসব ব্যাপারে তাদের পরিবারের অন্য কেউ জানে না, এমনকি আদিবের বাবাও জানে না। আফিয়া, সোহান কিঞ্চিত জানে, কিন্তু পুরোটা না। পূর্বের ভাবনা থেকে বেরিয়ে এসে আফসানা ঘুমন্ত আদ্রিতাকে একবার দেখে নিয়ে সজাগ দৃষ্টিতে সামনে তাকান। ছেলের গমন পথের দিকে চেয়ে দুশ্চিন্তায় জড়সড় হন। লম্বা চড়া সুস্বাস্থ্যের অধিকারী অনেক মায়াময় চাহনি সৌম্য চেহারায় বড্ড সুদর্শন দেখায় তাকে। ব্যবহার দিক থেকেও সে বেশ নমনীয়, মানুষ হিসেবে অসাধারণ। অনিকের এত গুণাগুণ থাকা সত্ত্বেও আদিবের তাকে একদম পছন্দ নয়, কারণ অনিক তার প্রাণপ্রেয়সীর দিকে নজর দিয়েছে। শুধুমাত্র নজর দিয়েই ক্ষান্ত থাকেনি, রীতিমতো অস্থির করে তুলেছে মেয়েটাকে। আর তার অন্তঃস্থলে জ্বালিয়েছে বিষাদের অনল, যে অনলে প্রতিনিয়ত পুড়ে ছারখার হচ্ছে সে। রাগটা কন্ট্রোল করা সম্ভব হচ্ছে না কোনোভাবেই। ছেলেটার সাহস দেখে অবাক হতে হচ্ছে, কিছু বলছে না দেখে মাথায় চড়ে বসেছে। ক্ষুব্ধ নিঃশ্বাস ছাড়ে আদিব। এলাকায় তার একটা সুনাম আছে, খুবই ভদ্র সভ্য সে। ছোট বড় সবাইকে যথাযথ মর্যাদা দিতে জানে, কখনো কারণ ব্যতীত খারাপ আচরণ করেনি কারোর সাথে। সেই সুনামের জেরে আদিব নিজেকে যথাসাধ্য শান্ত করার প্রয়াস চালায়। অনিক তার থেকে বয়সে কবছরের ছোট, ওর সঙ্গে উগ্র ব্যবহার করা একদম যাবে না। প্রথমে ভালোভাবে বুঝাতে হবে, তারপর না বুঝলে কয়েক ঘা লাগাতে সময় নেবে না। মনে মনে নিজেকে ধাতস্থ করে অনিকের দিক এগুলো আদিব। ইতিমধ্যে অনিকও তাকে দেখে নিয়েছে, তাই সে তো ঘাবড়ে গিয়ে তৎক্ষণাৎ চোখের দৃষ্টি নিচু করেছে। আদিব পূর্বেকার ঠোঁট বজায় রেখে একদম অনিকের মুখোমুখি দাঁড়ালো। লম্বায় অনিককেও যথাকিঞ্চিত ছাড়িয়ে গেছে আদিব। চোয়াল শক্ত, প্রখর দৃষ্টি অনিকের দিকে নিবদ্ধ। অনিক কাঁচুমাচু করে হাসার চেষ্টা করলো, কৈফিয়ত দেবার ভঙ্গিতে। তারপর বলল, আসলে ভাই, আমার এক বন্ধুর বাড়িতে গিয়েছিলাম, এদিক দিয়ে যাচ্ছিলাম তাই। আদিব সময় ব্যয় করলো না, স্বচ্ছ গলায় স্বগতোক্তি করল, ভালো পরিবারের ছেলেরা রাত 12টার সময় কখনো অন্যের বাড়িতে উকি ঝুঁকি দেয় না। নেক্সট টাইম আমি যেন তোমাকে এদিকে না দেখি, মনে থাকবে। আদিব শান্ত গলায় কথাটা বললেও বেশ ভারী মনে হলো অনিকের নিকট। আদিবের গম্ভীরতায় সে আরও বেশি সংকুচিত হয়ে মাথা নেড়ে সায় জানালো, জি ভাই, আসছি। অনেক মুহূর্তে প্রস্থান করলো সেখান থেকে। তার প্রস্থান দেখে আদিব কপালে আঙুল ঘষে গট গট পায়ে গাড়ির দিকে এগোলো। নিজেকে বেশ হিংসুক মনে হচ্ছে তার এই মুহূর্তে। অনিকের কাছে পর্যন্ত আজ যেত না সে, যদি না সাথে আদ্রিতা থাকতো। শাড়ি পরুয়া মেয়েটার ঘুম ঘুম চাহনি, এলোমেলো চুলের সৌন্দর্য বাইরের কোনো ছেলে দেখুক, সেটা সে একদমই চায় না। মূলত সেজন্যই মাকে কঠোর স্বরে নিষেধ করেছে গাড়ি থেকে বেরোতে। নিজের হিংসুক ভাবনাটা মাথায় এলে এ যাত্রায় কিঞ্চিত হাসে আদিব। পরক্ষণেই রুষ্ট মুখে গাড়ির দরজা খুলে মাকে বেরোতে বলে। আফসানা নড়ছড়ে বসেন, আদ্রিতার গালে হাত রেখে আওড়ান, আদ্রিতা ওঠ, বাড়ি এসে গেছি আমরা। ঘুমের রেশ কাটেনি আদ্রিতার, তবু মুখ চোখ খুব কষ্টে মেলে তাকালো।
নিভু চোখে আফসানার দিকে এক পলক চেয়ে তখনই উঠে বসল। অতঃপর তার দৃষ্টি গেল গাড়ির বাইরে, যেখানে আদিব দাঁড়িয়ে তার দিকে নিবিষ্ট মনে চেয়েছিল লোকটা। সে তাকাতে দৃষ্টির পরিবর্তন ঘটল দ্রুত। আদ্রিতা চোখ কুঁচকে ঠোঁট বাঁকিয়ে গাড়ি থেকে নামল। কাল বিলম্ব না করে সোজা গেট পেরিয়ে বাসায় চলে গেল। খুব ঘুম পাচ্ছে তার, আর এক মুহূর্তে এখানে দাঁড়িয়ে থাকা সম্ভব না। ডিরেক্ট রুমে গিয়ে শান্তিময় ঘুমের উদ্দেশ্যে চোখ বুজবে। আদ্রিতার পিছু আফসানা বেরিয়ে এলেন গাড়ি থেকে। আদিবের দিকে এক নজর চেয়ে তিনিও চলে গেলেন বিনা বাক্য ব্যয়ে। স্থির নেত্রে প্যান্টের পকেটে দুহাত গুজে আদিব চেয়ে রইল তাদের গমন পথে। ক্ষণিকেই শাড়ি পরু আদ্রিতার ঘুমো ঘুমো হেলদোলে চলন, বুকে ঝড় তুলে তার। মনের অস্থিরতার ভাব ক্রমশ বাড়ে, শিরশিরে অনুভূতিতে কম্পিত হয় হৃদয়। কিছু একটা মনে পড়তে হঠাৎ ধ্যানমগ্ন হয় তার। পুনরায় সেই বিষয়টা মাথায় এলে প্রচণ্ড মেজাজ খারাপ হয়। সেই মুহূর্তে ক্ষিপ্ত মেজাজে গাড়িটা পার্ক করে আসে। তারপর দারোয়ানকে গেট বন্ধের আদেশ দিয়ে গটগট পায়ে বাড়ির অভ্যন্তরে প্রবেশ করে। দুটো ক্লাস শেষে ক্যান্টিনে এসে বসেছে আদ্রিতা, সাথে তার প্রাণপ্রিয় বান্ধবী দিবাও আছে। আদ্রিতার মন বিষণ্ণ, চক্ষু তাড়াতায় হতাশার ছাপ স্পষ্ট। গোমরা মুখে বাহিরের পরিবেশ দেখতে মগ্ন সে। দিবা ব্যাপারটা লক্ষ্য করে ভুরু তুলে প্রশ্ন ছিল, কি হয়েছে তোর? সংসারে অশান্তি? জামাইয়ের সঙ্গে মনোমালিন্য চলছে? বল বল কোনটা? আদ্রিতার বিরক্তির মাত্রা আকাশ ছোঁয়, অথচ সে নির্লিপ্ত স্বরে বলে, মনোমালিন্যতা হওয়ার মতো কেউ আছে নাকি? আমার ফালতু কথা বলিস না। দিবা সরু চোখে আদ্রিতাকে পর্যবেক্ষণ করে দিবা, কিন্তু অ্যাকচুয়ালি কি হয়েছে তার সেটা ধরতে সক্ষম হয় না। তাই হতাশ নয়নে সে আগ্রহ নিয়ে শোধায়, এসব কি বলিস? তোর তো এখন খুশি থাকার কথা, আদিব ভাই এতদিন পর ফিরেছে, তুই তো এটাই চাইতি, তো কি হয়েছে আবার? আদ্রিতা মলিন হাসল, আচমকা দিবার চোখের দিকে দৃষ্টি রেখে আড়ালো। তিনি বোধহয় আমাকে আর ভালোবাসে না রে। পূর্বের মতো অনুভূতি এ কয়েক বছরে হয়তো কবর দিয়েছেন নতুন কাউকে। দিবা রুষ্ট মুখে ধমক দিল, কি আবুল তাবুল বকছিস? আদিব ভাই এমন করবে কেন? কি হয়েছে তোদের মাঝে আবার নতুন করে? ভোঁতা মুখে আদ্রিতা দিবাকে সব খুলে বলল। এ কয়দিনে ঘটা সমস্ত ঘটনার সার সংক্ষেপ শুনে দিবা বিজ্ঞের মতো মন্তব্য করল, আদিব ভাই এখনো তোকে পছন্দ করে, বুঝলি? মিলিয়ে নিস আমার কথা। পছন্দ না করলে তোর পায়ে সেদিন ড্রেসিং করিয়ে দিত না, আর ভাবতো না তোকে নিয়ে। এক কাজ কর, ভাইয়া তো তার মনের কথা আগেই বলে দিয়েছি তোকে, এবার না হয় তুই বল, চেষ্টা করে দেখ বান্ধবী। আদ্রিতা মুখ ফেরালো তার থেকে, দৃষ্টি অদূরে রেখে বলে উঠল, আমি পারবো না। সেদিনের অপমান এখনো ভুলিনি আমি। দুজনে এমন করলে কিভাবে হবে? একজন তো মনের কথাটা প্রকাশ কর। আদ্রিতা হতাশার শ্বাস ফেলে উত্তর দিল, আমি আসলে কনফিউজড। একবার মনে হয় উনি এখনও আমাকে ভালোবাসে, আর একবার মনে হয় দুনিয়াতে তার সবচেয়ে অপছন্দের ব্যক্তিটা হলাম আমি। এমন খচ্চর বদমেজাজি লোকের মন বোঝারও আমার কোনো দরকার নেই। ভালোবেসে থাকলে সে নিজেই ভিড়বে আমার কাছে। দিবা দীর্ঘশ্বাস ফেলে বিড়বিড় করে, একজন ঘাটতারা, আর একজন আত্মসম্মানের বাণী। দিবার কথা স্পষ্ট শুনতে পেলেও কোনো জবাব দিল না আদ্রিতা। তবে প্রসঙ্গ পাল্টে হঠাৎ মুখে বিরক্তির আভাস নিয়ে বলল, নিজের যন্ত্রণাতে অতিষ্ঠ আমি, আর উটকো ঝামেলা সে যোগ হয়েছে। অনিক ভাই কোনোভাবেই আমার পিছু ছাড়ছে না। কিছু বলছি না দেখে তিনিও ভেবে নিয়েছেন আমি তাকে পছন্দ করি। এবার কি করি বলতো? কি আর করবি, সরাসরি মানা করে দিবি। আদিব ভাইয়ের ব্যাপারে বলতে পারিস উনি ওই বদমেজাজি লোকের নাম নিবি না, ওনাকে বলার প্রশ্নই আসে না। দিবা থামে আদ্রিতার ক্ষিপ্ত আওয়াজে। পরক্ষণে দুষ্টু হাসি বিচরণ করে ঠোঁট জুড়ে। পরক্ষণে ভুরু নাচিয়ে জবাব দেয়, বুঝি বুঝি, সব বুঝি। গোধূলি লগ্নের লালিমা আভায় নজর নিবদ্ধ। সেই লালিমা আভা ভেদ করে অদূরে সারিবদ্ধ পাখিদের নিড়ে যাওয়ার তোড়জোড় দেখা যাচ্ছে। যেন খুব তাড়া আছে তাদের। কেউ হয়তো তাদের আশায় বসে আছে একটু অন্ন তুলে দিবে বলে। বাসায় কি ছোট্ট ছানা রেখে এসেছে তারা, হয়তো সেই জন্য তো তাদের এত তাড়া, এত ছোটাছুটি। সর্বাঙ্গে চঞ্চনে ভাব,
আদ্রিতা ঠোঁট এলিয়ে হাসে, নিবিষ্ট মনে পলক্ষীন চেয়ে রয় দূর আকাশ পানে। খানিক আগে বাসার ছাদে এসেছে সে, সাথে তার কাজিনরা। ছাদের মাঝ বরাবর পাটি পেতে বসে বড় মায়ের বানানো সিঙ্গারা খাওয়াতে ব্যস্ত তারা। মাহিম, আরাফ ছাদের কর্নারে হাঁটাহাঁটি করছে আর সিঙ্গারা খাচ্ছে। খাওয়াতে ব্যস্ত মৌমির নজর হঠাৎ আদ্রিতার দিকে পড়লে সে চেঁচিয়ে ওঠে, এ আদ্রিতা, সিঙ্গারা খাবি না? ঠান্ডা হয়ে যাচ্ছে তো। আদ্রিতার মনোযোগ ভ্রষ্ট হলে বেজার চাহনিতে মৌমির দিকে চায়। গমগমে আওয়াজে বলে, এভাবে চিৎকার করে বলার কি আছে, আমি কানি কম শুনি? মৌমি খেতে নিয়ে দাঁত কিলে হাসলো। পরক্ষণে মনে সন্দেহের রেশ নিয়ে বলল, ইদানিং তোর লক্ষণ ভালো ঠেকছে না আদ্রিতা, শুধু অন্যমনস্ক হয়ে থাকিস, কি বলিস না বলিস বোঝা দেয়। ইতিমধ্যে সকলের নজর আদ্রিতার দিকে। আদ্রিতা এতে খানিক বিচলিত হয়। মৌ হঠাৎ স্বতঃস্ফূর্ত ভঙ্গিতে প্রশ্ন গলায় শোধায়, প্রেমে পড়েছিস? পড়ে থাকলে বল আমাদের, ছেলে ভালো হলে তোর পাশ থেকে যথাসাধ্য হেল্প করব। আদ্রিতা অদেখা হাসে, প্রেমে তো পড়েছেই সে, তবে যার প্রেমে পড়েছে তার নামটা এখানে বলা অসম্ভব, নয়তো এখানে এই মুহূর্তে ছোটোখাটো একটা বিস্ফোরণ ঘটে যেতে পারে। তাই সে ঠোঁট ফুলিয়ে গা ছাড়া ভাব দেখায়, এসব কি বলছো আপু, আমি আর প্রেম দূর। এই মৌমি একটা ফাজিল, ও সবসময় উল্টাপাল্টা কথা বলে আমার নামে। মৌ জানে মৌমির স্বভাব, তাই আর ঘাটালো না আদ্রিতাকে, কিন্তু বর্ষা যেন সুযোগে সদ্ব্যবহার করে তৎক্ষণাৎ নিজ মন্তব্য ছুড়ে, অনিকের প্রেমে পড়েছিস তাই তো? তোর না অনিকের পার্সোনালিটি খুব পছন্দ, একবার বলেছিলি আমায়। ভালোবাসার কথাটা লজ্জায় এখন স্বীকার করছিস না, বুঝেছি তো। অনিক তোর কথা প্রতিনিয়ত জিজ্ঞেস করে আমায়, সেও থেকে ভীষণ পছন্দ করে। তুইও বরং মনের কথাটা বলে দে, আর রাগঢাক করিস না। বর্ষার কথায় আহাম্মক বনে গেল আদ্রিতা। এসব কি বলছে সে? অনিককে সে পছন্দ করতে যাবে কোন দুঃখে? অনিক ছেলে হিসেবে ভালো, তাই বলে। আদ্রিতা বর্ষার ভুল ধারণা ভাঙানোর জন্য তস্ত্র মুখ খুলবে, তখনই ছাদের দরজার সম্মুখে দাঁড়ানো ব্যক্তিটিকে দেখে থেমে যায় সে। পলখায় স্থির, বুকের গহীনে হঠাৎ অজানা ভয়রা হানা দেয়, শরীর থরথর করে কেঁপে ওঠে। সেই মানুষটার অভিব্যক্তি দেখে ভয়ে কুণ্ঠায় জড়সড় হয়ে শুকনো ঢোক গিলে সেদিকের স্থির নেত্রে চেয়ে রয়। অক্ষিকোটর বড় হয়ে থমকে গেছে, হৃদয়ে মাঝে বইছে অশান্ত স্রোত। মুখটা চুপসে গেছে হঠাৎ, চোখের তারা স্থির হয়ে তাকেই দেখে চলেছে। তীব্র শঙ্কায় ক্রমশ নিংড়ে আসছে ভেতরটা। সে আবারও তাকে ভুল বুঝবে না তো? আবারও কি তাকে রেখে অনেক দূরে চলে যাবে? মনটা ভার হয়ে আসা আদ্রিতার শুকনো ঢোক গিলে আদিবের হঠাৎ আগমনে সমস্ত চিন্তা ভাবনারা এলোমেলো হয়। অস্থিরতায় হাঁসফাঁস করে ছাদে উপস্থিত সকলের সজাগ দৃষ্টি এক মুহূর্তে আদিবের দিকে নিবদ্ধ। এভাবে এখানে আচমকা তাকে কেউই আশা করেনি। সকলে রীতিমতো ভড়কে আসে বলা যায়। আদিব তাদের সকলের বড়, তাই আলাদা সম্মান করে তারা তাকে। প্রয়োজন ব্যতীত তার সঙ্গে বেশি কথা বলতে তাদের কাজিনদের মধ্যে কেউ সাহস পায় না। তার রাগ সম্পর্কে অবগত সবাই, এজন্যই তটস্থ থাকে সর্বদা। আর তারই উপস্থিতিতে প্রেম বিষয়ক বিষয়বস্তু সম্পর্কে আলোচনা তারা তো কোনো ক্রমেই করতে পারবে না। এখানের আলাপন আদিব শুনে নিয়েছে কিনা কে জানে। সকলেই ভীতু, শঙ্কিত হয়ে দৃষ্টি নিচু করে, জড়তার বেড়াজালে আচ্ছন্ন হয়ে তার সাথে দৃষ্টিতে দৃষ্টি মেলাবার সাহস পায় না। তবে বেশিক্ষণ তাদের অস্বস্তিতে ঘাট হয়ে বসে থাকতে হয়নি। মিনিট খানেক সরু নয়নে সবাইকে পর্যবেক্ষণ করে আদিব যেভাবে এসেছিল ঠিক সেভাবে সেখান থেকে প্রস্থান করল। তার গটগট পায়ের দ্রুত পদচারণ থেকে দৃষ্টি ফিরিয়ে মৌমি আচমকা শঙ্কিত নয়নে বলল, ভাগ্যিস ভাইয়া কিছু বলেনি, নয়তো এখন তোর খবর ছিল আদ্রিতা। নিজস্ব ভাবনায় ডুবন্ত আদ্রিতা হঠাৎ নড়েচড়ে বসে বড় বড় চক্ষু মেলে মৌমির দিকে নিরুদ্যম ভঙ্গিতে চায়। ভুরু কুঁচকে জিজ্ঞেস করে, আমি কি করেছি? আমার খবর করবে কেন? মৌমি মুখ বাঁকিয়ে জবাব দিল রয়েছে, আপনি যে প্রেমে পড়ে কবিদের মতো দিন দিন উদাস হয়ে যাচ্ছেন তা যেন আদিব ভাইয়া চুপ থাকবে বুঝতে দেখ, শাশুর কাছে না আজ তোর বিচার চলে যায়। আদ্রিতা মহাবিরক্ত হলো,
কি বাজে বকে যাচ্ছে সবাই, মেজাজ গরম হচ্ছে। মৌমিকে মুখের উপর কড়া কথা বলে দিতে ইচ্ছে হচ্ছে, কিন্তু মনের দোনামোনায় তা পারছে না। ওরা না আবার সন্দেহ করে বসে, তাই নিজেকে যথাসাধ্য শান্ত করার প্রয়াস চালালো। প্রলম্বিত শ্বাস ছেড়ে বেজার মুখে সারল্যতার ছাপ বসিয়ে স্বগতোক্তি করল, অনিক ভাইয়াকে আমি পছন্দ করি না। শুধু শুধু ভুল বুঝছো তোমরা। যেখানে আমি কোনো অপরাধী করিনি সেখানে কাউকে ভয় পাওয়ার প্রশ্নই আসে না। পুনরায় এমন কথা আমাকে বলতে শোনা। যথাযথ জবাব রেখে আদ্রিতা কাল বিলম্ব না করে অসন্তুষ্ট মনে আড্ডাস্থল থেকে উঠে গেল। মৌমি, মৌ, বর্ষা আদ্রিতার প্রস্থান দেখে একে একে অপরের দিকে দৃষ্টি বিনিময় করে হতাশার নিঃশ্বাস ফেলল। পরক্ষণে তারা উঠে দাঁড়িয়ে ছাদ ত্যাগ করল নির্বিকার চিত্তে। আকাশটা কালো আধারে ছেয়ে গেছে। দিনের আলো মিলে গিয়ে রাত নেমেছে পুরো শহরে। সন্ধ্যার পরবর্তী সময় যে যার ঘরে ব্যস্ত। লাইট জ্বলছে বাসার প্রতিটা রুমে, কোনায় কোনায়। বাসার আনাচে কানাচে আলোক তীব্রতায় জ্বলজ্বল করছে। শুধু আলোকহীনতায় ডুবে আছে আদিবের সুবিশাল কামরা। অন্ধকারাচ্ছন্ন রুম, নিস্তব্ধ নীরব, সবকিছু ঘুটঘুটে আধারে। এক হাত সামনের দৃশ্যপট অস্পষ্ট। দরজা জানালা চাপিয়ে লাইট অফ রেখে সে ক্ষোভে ফুঁসছে রীতিমতো। ভয়ঙ্কর কিছু করার ইচ্ছে ক্রমশ হৃদয়ে হানা দিচ্ছে। বিক্ষিপ্ত মনে এলোমেলো চিন্তারা ঘুরপাক খাচ্ছে অনবরত। বুকে ক্রোধের আগুন দাউ দাউ করে জ্বলছে। চোখ ঠিকরে বেরোচ্ছে তা অনিক। নামটাই এত বছর পর আদিবকে বাধ্য করেছে ঢাকায় ফিরতে। নিজ শহরে সে ফিরত, তবে আরও কিছুটা দিন পর একেবারে প্রস্তুতি নিয়ে। কিন্তু মায়ের মুখে যখন অনিকের ব্যাপারে জানল, তখন একদম ঠিক থাকতে পারেনি সে। চরম ক্রোধে উন্মত্ত রাগের অতিশয্যে দিশেহারা ছিল। তারপর ধীরে সুস্থে খোঁজ নিয়ে জানতে পারল আদ্রিতা অনিককে পছন্দ করে। সে সময়টা নিজের মধ্যে ছিল না আদিব। বুকের কোণে চিনচিনে ব্যথার উদয় হয়েছিল। প্রতিটা ক্ষণ দহন যন্ত্রণায় তিলে তিলে শেষ হয়েছে সে। সেদিন থেকে শুধু দিন গুনেছে কবে ফিরবে আর কবে এ সব কিছুর সমাপ্তি ঘটাবে। কিশোর বয়স থেকে আদ্রিতাকে নিজের বুকে স্থান দিয়েছে আদিব। তখনই সে অবুঝ আদ্রিতার প্রেমে মত্ত হয়েছিল, আবেগে ভেসে গিয়েছিল একবারে। তবুও মনকে হাজারবার বুঝ দিয়েছে, কিন্তু তাতে আশানুরূপ ফলাফল পায়নি। মন থেকে বিলুপ্ত করতে পারেনি তাকে। আদ্রিতার মায়া এখনো কাটিয়ে উঠতে পারেনি সে। তার মায়াকাড়া চাহনিতে এখনো সে খুন হয়। ইচ্ছে করে আদুরে মুখটাকে একদম বুকের ভেতরটায় লুকিয়ে রাখতে, যেন কেউ হাত বাড়াতে না পারে তার দিকে। কারণ নজর যেন নিবদ্ধ না হয় তার প্রাণপ্রিয়সীর দিকে। অন্তঃস্পটে যাকে এতটা ভালোবাসে মুড়িয়ে রাখে সর্বক্ষণ, আর সেই কিনা অন্য কারোতে মত্ত। এটা তো মেনে নেওয়া যায় না। অন্তর জ্বালায় ভেতরটা দগ্ধ হয়, অসহ্য লাগে সব কিছু। সমস্ত রাগ অভিমান আদ্রিতা নামক রমণীর উপরে গিয়ে জমা হয়। আক্রোশে অন্ধ হয়ে তাকে নিঃশেষ করতে ইচ্ছে হয়, কিন্তু একটা কারণে পারে না। এসেছে থেকে মেয়েটার চোখের ভাষা তাকে বারবার ভুল প্রমাণিত করে। প্রচণ্ড দ্বিধাদ্বন্দ্বে ভোগায়। অস্থিরতার তীব্র স্রোত বয় অন্তঃপুরে। আদ্রিতা কি কোনোভাবে তাকে পছন্দ করে? তার চাহনি হাবভাব তো তাই বুঝায়, কিন্তু তবুও মনে সন্দেহের রেশ বিরাজমান। স্পষ্ট তো বুঝতে পারে না আদ্রিতার মনের আকাঙ্ক্ষা। দোনামোনা চলে, অন্তরের দ্বিধায় নির্বিকার হয় আদিব। অনেক ভালো ছেলে, আদ্রিতা তাকে পছন্দ করতেই পারে। তবে হঠাৎ ভাবনা বাধাগ্রস্ত হয় আফসানার কণ্ঠস্বরে। তিনি দরজার ওপাশ থেকে অনবরত চেঁচিয়ে আসছেন, আদিব দরজা খোল, ঘুমিয়ে গেছিস আদিব। মায়ের উদ্বেগ মাখা আওয়াজে আদিব নড়েচড়ে শোয়া থেকে উঠে বসে। বিছানা থেকে নেমে ক্ষণিকেই ব্যস্ত পদচারণে গিয়ে দরজাটা খুলে। অন্ধকার রুম দেখে আফসানা খানিক ভড়কান। বড় বড় চোখে ছেলেকে পরখ করে তড়িৎ রুমের অভ্যন্তরে প্রবেশ করেন। চিন্তিত স্বরে আওড়ান, রুমের লাইট অফ কেন? কি হয়েছে? কেন চেতে গেলি আবার? আদিব জবাব না দিয়ে চোয়াল শক্ত করে সোজা গিয়ে বিছানায় বসে। আফসানা সরু নয়ে ছেলেকে দেখে নিয়ে মুহূর্তে লাইট জ্বালিয়ে নিকটে আসেন। আদিবের পাশ ঘেঁষে বসে কাঁধে হাত রেখে শোধান,
মেজাজ খারাপ কেন, কি হয়েছে? ক্ষুব্ধ নিঃশ্বাস ছাড়ে আদিপ। দৃষ্টি নিচু করে কিছু ভাবে কতক্ষণ, পরক্ষণে সুবোধ বালকের ন্যায় মায়ের কোলে মাথা রেখে শুয়ে পড়ে। আচমকা উদাসীন দৃষ্টি ছাদের দিকে তাক করে নিশ্চুপতা ভেঙে শক্ত মুখে বলে ওঠে, তোমার পুত্রবধূকে ভালো হতে বলো, নয়তো আমি কখন কি করে বসবো নিজেও জানি না। আফসানা বিস্মিত নয়নে চেয়ে থাকেন। পরক্ষণে নিজেকে ধাতস্থ করে তীক্ষ্ণ স্বরে প্রশ্ন ছুড়েন, আমার পুত্রবধূ যথেষ্ট ভালো আছে, তুই কবে ভালো হবি সেটা বল। আদিব বিস্ফোরিত নয়নে মায়ের দিকে চায়, রাগ দেখে বলে, আম্মু তুমি আমাকে অপমান করছো, আমাকে অন্য দিক দিয়ে তোমার খারাপ মনে হয়? তাহলে আমার পুত্রবধূ কোন দিক দিয়ে খারাপ শুনি? এমন ভদ্র লক্ষ্মী মেয়ে পাবি আরও একটা। আদিব রুষ্ট মনে চোখ ফিরিয়ে নেয়, বিড়বিড় করে আওড়ায়, এত লক্ষ্মী বলেই তো আমার এই অবস্থা নাজেহাল করে ছাড়ছে একেবারে। আফসানা মৃদু হাসে, ভুরু তুলে জিজ্ঞেস করেন, কি করেছে আমার পুত্রবধূ? আদিব দাঁতে দাঁত চেপে উত্তর রাখে, ওর মুখে অন্য ছেলের নাম শুনলে সহ্য হয় না আমার, অনিকেও পছন্দ করে। আফসানা মাঝপথে মৃদু ধমকে শাসি বলে, বাজে বকিস না আদিব, এত বছর তুই এখানে ছিলি না, তাই যে যা বলবে সেটা শুনে মাথা গরম করবি না। আমি তোকে আবার বলছি, আদ্রিতা অনিককে নয় তোকেই পছন্দ করে। আমার ধারণা মিথ্যে নয়, অযথা মেয়েটাকে দোষারোপ করবি না বলে দিলাম। আদিব খানিক নিভে মনের আহ্বানে খামোশ হয়। সব কিছুর পরও একটা কিন্তু থেকে যায় মনে। তার ভাবনা যদি সঠিক হয় তবে আদ্রিতার ওপর অর্পিত সমস্ত দোষ নিজে মাথা পেতে নিবে, আর যদি না হয় তাহলে ওকে চরম মূল্য দিতে হবে। ছেলের মুখবয়ব খেয়াল করে দীর্ঘশ্বাস ছাড়েন আফসানা। আদিবের ঘন চুলের ভাঁজ দিয়ে হাত ডুবিয়ে আনমনা হন। হঠাৎ শান্ত চোখে মায়ের দিকে চাইল আদিব, ঠোঁটে মৃদু হাসির রেখা ঝুলিয়ে শকদুক্তি করল, ওর ব্যাপারে কিছু বললেই এমন ক্ষেপে যাও কেন? সম্ভিত পেয়ে আফসানা গরম চোখে তাকান, ছেলেকে জবাব দেন অবলীলায়, তো খেপব না? ভুলা ভালা মেয়েটাকে তুই যা নয় তাই বলে যাবি আর আমি চুপ করে শুনবো? এমনটা কখনো হবে না। আদিবের ঠোঁট প্রসারিত হয় এ যাত্রায়। মায়ের নিকট দুদণ্ড বসলেই শত মন খারাপ দুশ্চিন্তা অটোমেটিক হাওয়া হয়ে যায়। মাকে নিজের বন্ধুর মতো মনে হয়। বড় হওয়ার পর ছেলেদের অবশ্য মায়েদের সঙ্গে এত বেশি সখ্যতা থাকে না, ধীরে ধীরে দূরত্ব বাড়ে। তবে আদিব দূরত্ব বাড়ায়নি, সমস্ত রাগ ঝাড়ে মায়ের নিকট, আবার মনের লুকায়িত ব্যথাগুলো মায়ের কাছে প্রকাশ করে অনায়াসে। অতঃপর মমতাময়ী মা ছেলের কষ্টের গভীরতা বুঝে সমাধান খোঁজেন হন্য হয়ে আদরের শাসনের ছেলেকে বোঝান কোনটা তার জন্য মঙ্গলজনক। আদিব তার মাকে বলেছিল আদ্রিতাকে সে ভালোবাসে এবং তাকে বিয়ে করতে চায়। এটা শোনার পর তার মা রাগারাগি করেনি, বরং সময় নিয়েছে ভাবনা চিন্তার জন্য। পর মুহূর্তে সন্তানের মর্মবেদনা উপলব্ধি করে উজ্জ্বল মুখে ছেলের সঙ্গ নিতে ভোলেনি। এখনও দিয়ে চলেছেন। বর্তমানে তো তাকে রেখে আদ্রিতার প্রতি টান বেশি দেখা যাচ্ছে। ঠোঁটে দাঁত চেপে উঠে বসে আদিব, সহস্য মুখে টি শার্ট টেনে টেনে ঠিক করে নির্লিপ্ত গলায় বলে, ঠিক আছে বুঝেছি সব, এবার এক কাপ কফি পাঠাও আমার জন্য, পুত্রবধূকে দিয়ে পাঠাতে যেও না আবার অঘটন। আদিবের কথায় মাঝপথে থামিয়ে যেতে নিয়ে জবাব দেয় আফসানা, আমার পুত্রবধূ আর আসবেও না তোর ঘরে, যা ব্যবহার করিস। আদিব ঠোঁট কামড়ে হাসে মায়ের জবাব শুনে। আসবে না আবার? তাকে কিভাবে আনতে হয় সেটা খুব ভালো করেই জানি। হাসি থামিয়ে মায়ের গমন পথের দিকে সে হঠাৎ ডেকে ওঠে, সে আম্মু শোনো। আফসানা চকিতে দৃষ্টি ফেরান, রয়েসে প্রশ্ন করেন, কিছু বলবি? আদিব মাথা নেড়ে স্পষ্ট ভাষায় উত্তর দেয়, আমার বন্ধুরা আসছে কিছুক্ষণ পর, ওদের জন্য খাবার রেডি করো। আফসানা বোঝার ন্যায় মাথা দুলিয়ে বলে, ঠিক আছে, চিন্তা করিস না। মায়ের প্রস্থান স্থির চক্ষে পরখ করে আদিব পুনরায় টান টান হয়ে শুয়ে পড়ে। অতঃপর চোখ বুঝতেই প্রাণপ্রিয়সীর আদুরে মুখখানা মানসপটে ভেসে ওঠে সহসা, যেখানে সে খিলখিলিয়ে প্রাণবন্ত হাসছে, আর সেই ঝরঝরে স্বচ্ছ হাসিতে খুন হচ্ছে স্বয়ং আদিব। নিরিবিলি ছাদ মুহূর্তের মধ্যে জমজমাট হলো। আদিবের বন্ধুদের উপস্থিতিতে আড্ডামুখর হলো পরিবেশ। হাসি ঠাট্টায় মেতে উঠল সবাই। রান বিয়ে করার জন্য উঠে পড়ে লেগেছে। কদিনের মধ্যে বিয়ে সে করেই ছাড়বে বলে যেন পণ করেছে। এজন্যে আজ জরুরি তলব পাঠিয়েছে আদিবের নিকট। ঠিক সেই কারণে অতিষ্ঠ হয়ে আগে আগে অফিস থেকে চলে এসেছে আদিব। আর সেটার সুরাহা করতেই বিয়ে পাগল রান সহ বাকি বন্ধুদের ডেকে নিয়েছে নিজের বাসায়।
ডিনার শেষে সবাই আড্ডা জমিয়েছে ছাদে। আদিব এখন উপস্থিত যদিও, তবে চলে আসবে যে কোনো সময়। আদিবের অনুপস্থিতি খেয়াল করে হঠাৎ সচকিত হলো রান। বন্ধুদের মনোযোগ আকর্ষণ করার চেষ্টায় গলা ঝেড়ে বলল, তোরা অনুমতি দিলে একটা কথা বলবো। তাহির চোখ মুখ সরু করে বলল, তুই আবার অনুমতি নিতে শিখলি কবে থেকে? কি বলবি বল শালা। রান তৎক্ষণাৎ খ্যাপাটে স্বরে বলল, আমার বোন নাই, শালা শালা করবি না তাহিরের বাচ্চা। রাফি বিরক্তি নিয়ে বলল, থাম তো দুইটা, কি বলবি বল। রান এবার টানটান হয়ে চেয়ারে বসলো। রয়েস হয়ে বলে উঠল, আদিব শালা কেমন আনরোমান্টিক দেখছি, শুধু রাগটাই জানে। আদ্রিতার সঙ্গে ওর কথাবার্তা বলার একটা সুযোগ করে দেই, কি বলিস? নোভা আদ্রিতাকে দেখতে চাইছিল, ওরে না হয় কাল। আচমকা আদিবের আগমনে রানের কথা মাঝপথে থেমে যায়। বাকিরাও থতমত খেয়ে নড়েচড়ে বসে। আদিব নির্বিকার ভঙ্গিতে হেঁটে এসে রানের পাশের খালি চেয়ারটা আসন ঘিরে বসল। হঠাৎ থমকে যাওয়া পরিবেশ স্বাভাবিক করতে রান অনিচ্ছাকৃত হাসে, দাঁত কেলিয়ে সাফাই গিয়ে কিছু বলতে নিবে, তখন আদিব বিচক্ষণ ভঙ্গিতে শুধু আদ্রিতাকে কোথায় নিয়ে যাওয়ার কথা বলছিল। রান সজাগ দৃষ্টিতে তাকায়, বাকিটা মিটিমিটি হাসে। আদিবের শানিত দৃষ্টিতে নজর রেখে রান স্বীকারোক্তি দেয় সহজ ভঙ্গিমায়, তোর কথা অনুযায়ী আম্মুকে সব জানিয়েছি বুঝলি। বাবাকে ইতিমধ্যে জানানো হয়েছে, তারা অমত করেনি, আবার মতও দেয়নি। সময় চেয়েছে কিন্তু আমি বলে দিয়েছি কদিনের ভিতরে বিয়ে করবো, ব্যাস। এটা শুনে অবশ্য দ্বিমত করেনি, আর সিদ্ধান্ত হয়েছে কালই নোভাকে দেখতে যাবে। তাই ভাবছিলাম আমাদের সঙ্গে আদ্রিতাকে নিয়ে যাই, কি বলিস? নোভাও দেখতে চেয়েছিল ওকে। আদিব নির্বিকার চিত্তে সমস্ত কিছু শুনল, দৃষ্টি অদূরে রেখে চুপচাপ বসে রইল। বন্ধুরা সব মুখিয়ে থাকলো তার জবাব শোনার প্রত্যাশায়, কিন্তু আদিবের অভিব্যক্তি সুবিধার লাগলো না তাদের কাছে। ক্ষণিকেই শিফাত ধৈর্য হারালো। নিশ্চুপ আদিবের উদ্দেশ্যে গম গমে সরে বলল, ভাই কিছু বল, এমন নিরামিষের মতো হাবভাব করিস কেন? বন্ধুদের অভিপ্রায় বুঝতে বেশিক্ষণ লাগলো না আদিবের। ওরা যে ইচ্ছাকৃত আদ্রিতাকে নেওয়ার পায়তারা করছে সেটা তার জানা, সব বুঝে অবুঝদের ভান করলো সে। ওদের উদ্দেশ্যে সম্বন্ধে কিছুটা আঁচ করতে পেরেছে, এবার না হয় তাদের আশকারায় সাড়া দেয়া যাক। আদিব গম্ভীরতা বজায় রেখে সবাইকে একপল দেখে তারপর বলল, যাকে নেওয়ার প্রসঙ্গ উঠেছে তাকে গিয়ে জানা, তখন সে যেতে চলে যাবে, সেখানে আমি বাধা দেওয়ার কে? আসসালামু আলাইকুম। এই গল্পটা একটু মান অভিমানের, তবে অনেক ভালো। আপনাদের এই পর্বটা কেমন লাগলো কমেন্টে জানাবেন। কি মনে হয়, দুজন কি দুজনের ভালোবাসা বুঝতে পারবে? আর এখানে ভুল কার, আদিব নাকি আদ্রিতার? কমেন্টে জানান। অনেক ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।